হ্যালো। হ্যালো। হ্যালো, মিস্টার বক্সি আছেন? কথা বলছি। আমি রমা বসাক কথা বলছি। ঠিক চিনতে পারলাম না। সে যে গত বছর দার্জিলিংয়ে দেখা হয়েছিল, মনে পড়ছে কি আপনার? ওই যে আমার মেয়ে ঘোড়া থেকে পড়ে যেতে আপনি... পারিজাত বক্সির মনে পড়ে গেল। ম্যালে ঘোড়ার পিঠ থেকে একটি মেয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিল। পারিজাত বক্সি পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি মেয়েটাকে ধরে ফেলেছিলেন। মেয়েটির বাবা মা কাছেই ছিল। তারা ছুটে এসে কৃতজ্ঞতা জানিয়েছিল। তাদের হোটেলে একদিন চায়ের নিমন্ত্রণও করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিসেস বসাক, হ্যাঁ মনে পড়েছে। কি ব্যাপার এত রাত্রে? কথার সঙ্গে সঙ্গে পারিজাত বক্সি আর চোখে একবার রেডিয়াম ঘড়ির দিকে নজর দিলেন। রাত 11:10। আমি খুব বিপদে পড়েছি মিস্টার বক্সি। অবশ্য বিপদে না পড়লে কেউ পারিজাত বক্সিকে স্মরণ করে না, বিশেষ করে এই রাতে। পারিজাত বক্সিকে চিন্তা করলেন, তারপর বললেন, কি বিপদ? আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। কত বয়স মেয়েটির? ওই তো 9 বছরে পড়েছে। ওই যে মেয়েটি ঘোড়ার পিঠ থেকে? হ্যাঁ, আমার ওই একটাই মেয়ে। কবে থেকে পাওয়া যাচ্ছে না? আজ সকালে স্কুলে গিয়েছিল, তারপরে আর ফিরে আসেনি। হ্যাঁ, আচ্ছা মিস্টার বসাক কোথায়? তিনি হাসপাতালে খোঁজ নিতে গেছেন, এখনো ফেরেননি। আমার আপনার কথা মনে পড়ে গেল, তাই তাই এত রাত্রে বিরক্ত করলাম। এত রাত্রে গিয়ে কোনো লাভ হবে না, কাল সকালে যাব। আমাদের ঠিকানাটা? ঠিকানা দার্জিলিংয়ে দিয়েছিলেন, আমার ডায়েরিতে লেখা আছে। দয়া করে আসবেন, কিন্তু আমাদের আমাদের অবস্থা তো বুঝতেই পারছেন। মেয়েকে না পেলে আমি পাগল হয়ে যাব। পারিজাত বক্সি ফোনটা নামিয়ে রাখলেন। ঘুমের দফা শেষ। কোনো চিন্তা মাথায় ঢুকলে আর ঘুম হয় না। বেড সুইচটা টিপে নীল বাতিটা জ্বালালেন। বাইরে ম্লান চাঁদের আলো, এলোমেলো বাতাস বইছে। পারিজাত বক্সি ভাবতে শুরু করলেন। মাসখানেক ধরে খবরের কাগজে মেয়ে হারানোর সংবাদ বেরোচ্ছে। বেশিরভাগ মেয়ে স্কুল থেকে আর বাড়ি ফিরছে না। এইসব অল্প বয়সের মেয়েদের দুটো উদ্দেশ্যে চুরি করা হয়ে থাকে। এক, তাদের অভিভাবকদের কাছে চিঠি লিখে মুক্তিপণ দাবি করা। এসব বিশেষ করে বড় লোকেদের মেয়েদের বেলায় হয়ে থাকে, যাদের মোটা টাকা দেওয়ার সামর্থ্য আছে। আর দুই, মেয়েদের ভিন্ন প্রদেশে বিক্রি করে দেওয়া, সেখানে তাদের দিয়ে ঝি কিংবা মুজরানির কাজ করানো হয়। কলকারখানায় কিংবা চা অথবা কফি বাগানে এইসব হয় গরিব অভিভাবকদের বেলায়, যাদের টাকা দেওয়ার শক্তি নেই। আজকাল কিছু মেয়েকে সাগরের ওপারেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিরাট একটা পাপ চক্র এই দেশের বুকে কাজ করে চলেছে। এদের উচ্ছেদ করা খুব দরকার, তা না হলে বহু বাড়িতেই শোকের ছায়া নামবে। চেহারায়, পোশাকে বসাকদের উচ্চ মধ্যবিত্তই মনে হচ্ছিল। কাজেই কিছুদিন পরে অপহরণকারীদের কাছ থেকে টাকা দাবি করে সম্ভবত একটা চিঠি আসবে। পারিজাত বক্সি চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। নীল বাতিটা নেভানো হয়নি। ঘুম যখন ভাঙল তখন বেশ বেলা হয়েছে। বাইরে চড়া রোদ। দরজা খুলে বের হয়ে দেখলেন বাইরে বেডটি নিয়ে বাহাদুর দাঁড়িয়ে। বেচারা কতবার এসে ফিরে গেছে কে জানে। বাবু, আপনার বেডটি থাক বাহাদুর, তুমি ব্রেকফাস্টের ব্যবস্থা করো, আমি এক্ষুনি বেরোবো। পারিজাত বক্সির মোটর যখন বালিগঞ্জের অভিজাত পাড়ার লাল দোতলা বাড়ির সামনে এসে থামল, তখন প্রায় বেলা 10টা বাজে। মোটর থেকে নামতেই রমা ছুটে এসে সামনে দাঁড়ালো। মনে হলো বোধহয় বাগানই অপেক্ষা করছিল।
ক্লান্ত দুটি চোখ, সারা রাত নিশ্চয়ই ঘুমায়নি। কোনো খবর পেয়েছেন? না। মিস্টার বসাক কোথায়? রমা হাত দিয়ে বারান্দার দিকে দেখালো। বেতের চেয়ারে মিস্টার বসাক বসে, দুটি চোখ নিমিলিত। রমার পিছন পিছন পারিজাত বক্সী বারান্দার দিকে এগিয়ে গেলেন। জুতোর শব্দে বসাক চোখ খুলল। তারপর পারিজাত বক্সীকে দেখেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আসুন আসুন, আমাদের বড় বিপদ। সামনে রাখা একটা চেয়ারে বসে পড়ে পারিজাত বক্সী বললেন, সব ব্যাপারটা আমাকে খুলে বলুন তো শুনি। বসাক চেয়ারে বসে রুমাল দিয়ে নিজের চোখ মুছে বলতে শুরু করল। রমার কাছে তো শুনেছেন, লালি মানে ললিতা আমাদের একমাত্র সন্তান। সে মিশনারি স্কুল গ্রিন কটেজে পড়ত। স্কুলটা খুব কাছে, এই রাস্তার ওপর। ললিতা কিসে যেত? হেঁটেই যেত, বড়জোর মিনিট 15 লাগতো। একলাই যেত? না না, এই এলাকার একটি মেয়ে তনু ও লালিকে ডেকে নিয়ে যেত, ফিরতো একসঙ্গে। তনুর কাছে খোঁজ করা হয়েছে? হ্যাঁ, আমি কালই তনুদের বাড়ি গিয়েছিলাম। তনু লালির সঙ্গে যাবার সময় গিয়েছিল, কিন্তু দুপুরের দিকে ওর শরীর খারাপ লাগায় রিক্সা নিয়ে বাড়ি ফিরে এসেছিল। তনুর শরীর খারাপ দেখলেন? হ্যাঁ, ওর খুব জ্বর, বিছানায় শুয়েছিল। তারপর 4:30-র মধ্যে লালি বাড়ি ফিরে আসে, কিন্তু 6টার মধ্যেও না ফেরাতে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তখন স্কুলে খোঁজ করলাম। হেডমিস্ট্রেস বললেন স্কুল রোজকার মতন 4টের মধ্যেই বন্ধ হয়ে গেছে, স্কুলের কোনো মেয়ে নেই। তারপর আমি তনুদের বাড়ি যাই। সেখান থেকে ফিরে এসেই ওকে ফোন করি। রমা হাত দিয়ে বসাককে দেখিয়ে দিল। আপনার কি অফিস? আমার একটা ছোট ফ্যাক্টরি আছে, মেশিন পার্টস তৈরি করা। দরকার হলে 7টা-8টা পর্যন্ত অফিসে থাকতে হয়। খবরটা শুনে আমি খুব বিচলিত হয়ে পড়েছিলাম। তখনই অফিস থেকে বের হয়ে বালিগঞ্জ থানায় গিয়েছিলাম। ওসির সঙ্গে আগেই আমার একটু আলাপ ছিল। ওসি আমাকে একটা লিখিত রিপোর্ট দিতে বললেন। দেবার পর লালির ওই ইদানিং তোলা একটা ফটো চাইলেন। বাড়ি থেকে ফটোটা নিয়ে কালই আমি দিয়ে এসেছিলাম। আপনি আর কোথাও মেয়ের খোঁজ করেছিলেন? আমাদের এই শহরে আত্মীয়ের সংখ্যা কম, মোটে 4 ঘর। সেখানে লালির যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তবু আমি যেসব জায়গায় খোঁজ করেছি, শেষকালে বড় বড় হাসপাতালেও গিয়েছি, কিন্তু লালিকে পাইনি। পারিজাত বক্সী চুপচাপ বসে রইলেন। তারপর বসাক একটু স্থির হতে বললেন, লালির একটা ফটো আমায় দিতে পারেন? বসাক রমাকে ইঙ্গিত করতে রমা ওপরে উঠে একটা ফটো এনে পারিজাত বক্সীর হাতে দিল। বছরখানেক আগে পারিজাত বক্সী লালিকে দেখেছিল দার্জিলিংয়ে। এখন লালি যেন আরও একটু মোটা সোটা, আরও হাসি খুশি হয়েছে। লাবণ্যময়ী এই মেয়েটিকে দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে। ফটোটা পকেটে ফেলে পারিজাত বক্সী বললেন, ফটোটা আমি রাখলাম, আজ উঠি। হ্যাঁ, পরে আবার আসবো। ইতিমধ্যে কোনো খবর থাকলে জানাবেন। বসাক নিজের 2 হাতে পারিজাত বক্সীর একটা হাত জাপটে ধরে বলল, মিস্টার বক্সী, মেয়েটাকে জীবন্ত ফিরে পাবো তো? লালির কিছু হলে আমরা কেউ বাঁচবো না। এত উতলা হবেন না, এভাবে কাঁদলে কি মেয়ে ফিরে আসবে? একটা কথা আপনাদের বলতে পারি, যারা এভাবে মেয়ে চুরি করে তারা সচরাচর মেরে ফেলে না, তাতে তাদের কোনো লাভ নেই। তারা হয়তো টাকা চেয়ে আপনাদের চিঠি দিতে পারে। টাকা চেয়ে? হ্যাঁ, তার টাকা তারা চাক। আমি দরকার হলে ফ্যাক্টরি, বাড়ি সব বিক্রি করে টাকা দিয়ে দেবো। লালির চেয়ে প্রিয় আমাদের আর কিছু নেই। আপনারা কি চান? আপনাদের কেসটা আমি হাতে নিই,
তাহলে আপনাদের আমার কথা মতো চলতে হবে। বলুন কি করতে হবে? এ ধরনের টাকা চেয়ে চিঠি পাঠালে আমাকে না জানিয়ে কিচ্ছু করবেন না। আচ্ছা আচ্ছা, বেশ, তাই হবে। পারিজাত বক্সী উঠে পড়লেন। বাড়ি যাওয়ার পথে বালিগঞ্জ থানায় একবার নামলেন। ওসি সুকান্ত হালদার তাঁর খুবই চেনা। এর আগে গোটা তিনেক কাজে তিনি সুকান্তকে সাহায্য করেছিলেন। তাই পারিজাত বক্সীকে দেখে সুকান্ত লাফিয়ে উঠল। আরে বক্সী সাহেব, আরে বাপ রে বাপ, কি মনে করে? মেজাজ শরীফ তো? সুকান্ত, তোমার কাছে একটা খবরের জন্য এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন, বসুন। মিস্টার বসাকের মেয়ে ললিতার নিখোঁজ হওয়ার ব্যাপারে কোনো খবর আছে? না, কোনো খবর নেই। এইসব কেস নিয়ে মহা চিন্তায় পড়েছি, বুঝলেন। আমার এলাকা থেকে এই মাসেই 4টে মেয়ে নিখোঁজ হয়েছে, ভাবতে পারেন। 4টে? একটারও কিনারা হয়নি? একটা হয়েছে, আভা পাল বলে একটা মেয়ে বম্বে স্টেশন থেকে ধরা পড়েছে। সে কিন্তু লাইনে ঢুকবে বলে বাড়ি থেকে পালিয়েছিল। ললিতার কেসটা এ ধরনের নয় বলেই মনে হচ্ছে। না না না, একদমই না। লালি তো নেহাত ছেলে মানুষ, খোঁজ নিয়েছি, স্কুলের রেকর্ডও ভালো। আমার মনে হয় এটা মেয়ে চুরি করে মা বাপের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা, বুঝলেন। খুব সম্ভব। কেসটা নিশ্চয়ই লালবাজারে পাঠিয়ে দিয়েছ? হ্যাঁ, লালির ফটো, ওর বাবার রিপোর্ট সব পাঠিয়ে দিয়েছি। আর রেডিওতে যাতে প্রচার হয় তার ব্যবস্থাও করেছি। আচ্ছা, এই কেসটা কি আপনি হাতে নিয়েছেন? মিস্টার বসাক আমার পূর্ব পরিচিত, তার খুব ইচ্ছা কেসটা আমি তদারক করি। বাহ বাহ বাহ, খুবই ভালো কথা। এ ব্যাপারে পুলিশের থেকে যতটা সম্ভব সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছি। ধন্যবাদ। আর চলি। আচ্ছা। পারিজাত বক্সী মোটরে এসে বসলেন। তার মুখ খুবই চিন্তিত। লালির কিছু হবে না এরকম একটা আশ্বাসবাণী বসাকদের দিয়ে এলেন বটে, কিন্তু এসব দুর্বৃত্তের অসাধ্য কাজ নেই। যদি দেখে লালিকে নিয়ে কোনো রকম অসুবিধে হচ্ছে বা তাদের ধরা পড়া সম্ভাবনা, তাহলে লালিকে শেষ করে দিতে বিন্দু মাত্র দ্বিধা করবে না। দিন 2 পরে বসাকের কাছ থেকে ঠিকানা নিয়ে পারিজাত বক্সী তনুদের বাড়ি এসে হাজির। তনুর ভালো নাম তানিমা। সে প্রায় লালিরই বয়সী, হয়তো কয়েক মাসের বড় হবে। লালি আর তনু এক ক্লাসে পড়তো বটে, কিন্তু এক সেকশনের নয়। তনুর বাবা অবনী পাকরাশি, ভারত সরকারের এক অফিসের মাঝারি অফিসার। তার 3 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে কলেজে পড়ে, তনু স্কুলে। ছেলেটি এখনো লেখাপড়া শুরু করেনি। তনু জ্বর থেকে উঠে পথ্য করেছে। নিজের পরিচয় দিয়ে পারিজাত বক্সী তনুর সঙ্গে দেখা করতে চাইলেন। তনুকে তাঁর সামনে আনা হলো। মেয়েটির রং ময়লা, এক মাথা কোকড়ানো চুল, ডাগর 2টি চোখ। তোমার সঙ্গে লালির খুব বন্ধুত্ব ছিল? হ্যাঁ। তুমি জানো লালিকে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, বাবার কাছে শুনেছি। স্কুলে কেউ কিছু বলেনি? জানি না, তারপর তো আমি আর স্কুলে যাইনি। আমার তো জ্বর হয়েছিল। আচ্ছা, তোমরা তো একসঙ্গে স্কুলে যাওয়া আসা করতে। হ্যাঁ। রাস্তায় কেউ তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে? রাস্তায় কই না তো। হ্যাঁ হ্যাঁ, একজন মাঝে মাঝে বলতো। কে সে? একজন বুড়ি। বুড়ি? কি বলতো? আমাদের বাবারা কি কাজ করে, মোটর আছে কি না, ভাড়া বাড়ি না নিজের বাড়ি, এইসব। সেই বুড়ি কি তোমাদের আসা যাওয়ার পথে কোনো বাড়িতে থাকতো, নাকি রাস্তায় এক গাছতলায় দাঁড়িয়ে থাকতো? পারিজাত বক্সী আর কিছু জিজ্ঞেস করলেন না। বুঝতে পারলেন সে বুড়িকে আর ধারে কাছে কোথাও পাওয়া যাবে না। তার কাজ শেষ করে সে সরে পড়েছে। তবে একটা বিষয়ে নিশ্চিন্ত হলেন, যারা লালিকে নিয়ে গেছে তারা তাকে প্রাণে মারবে না, তাকে আটকে রেখে তার বাবার কাছে টাকা দাবি করবে। তনুদের বাড়ি থেকে পারিজাত বক্সী সোজা গেলেন লালবাজারে। এখানে হারিয়ে যাওয়া লোকেদের খুঁজে বার করার জন্য আলাদা একটা বিভাগ আছে। ডেপুটি কমিশনার অলোক দাস এই বিভাগের চার্জে। দাসের সঙ্গে পারিজাত বক্সীর বিশেষ আলাপ নেই।
আগে বোধহয় একবার দেখা হয়েছিল। তিনি দাসের সঙ্গে দেখা করলেন। পারিজাত বক্সী আশা করেছিলেন দাস তাঁকে দেখেই উচ্ছ্বসিত হয়ে উঠবে, কিন্তু সেরকম কিছুই হলো না। বলুন, কি করতে পারি? আমার নামের সঙ্গে আপনার পরিচয় আছে কি না আমি জানি না। দাস টেবিলের উপর রাখা একটা ফাইলের ফিতে খুলতে খুলতে উত্তর দিল, নামটা শোনা বলেই মনে হচ্ছে। আপনি তো শখের গোয়েন্দা। কাজের জন্য টাকা যখন নিই তখন নিজেকে আর শখের গোয়েন্দা বলি কি করে? দরকারটা কি বলুন? একটু পরেই আমাকে একটা জরুরি মিটিংয়ে যেতে হবে। বালিগঞ্জ এলাকা থেকে ললিতা বসাক বলে একটি মেয়ে নিখোঁজ হয়েছিল। সে বিষয়ে কোনো খবর আছে আপনার কাছে? মেয়েটি স্কুল থেকে আর বাড়ি ফেরেনি। স্কুলে খবর নিয়েছেন? পরীক্ষায় ফেল করেনি তো? না, মেয়েটি স্কুল রেকর্ড খুব ভালো। বয়স কত? 8-9। আপনার কি ধারণা কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে? জানি না, তবে মেয়েটি খুব অবস্থাপন্ন করে, সেরকম কিছু হলেও আশ্চর্য হব না। আচ্ছা, আপনি দিন 10 পরে একবার খবর নেবেন। আমি মেয়েটির নামধাম লিখে রাখছি। পারিজাত বক্সী উঠে পড়লেন। বাড়ি ফিরতেই বাহাদুর সামনে এসে দাঁড়ালো। আপনার ফোন এসেছিল বাবু? কার কাছ থেকে? ওই মিস্টার বসাক। বসাক? কি বললেন? আপনার খোঁজ করলেন, নেই শুনে বললেন ঘন্টাখানেক পরে আবার ফোন করবেন। পারিজাত বক্সী জামা কাপড় বদলে যখন বারান্দায় দাঁড়িয়েছিলেন তখন ফোন এলো। বসাকের গলা। একটা চিঠি এসেছে। কি চিঠি? 7 দিনের মধ্যে যদি আমি 10,000 টাকা না দিই তাহলে ললিতার ছিন্নমুণ্ড পার্সেল করে আমাদের পাঠানো হবে। আপনি চিঠিটা নিয়ে এখনই আমার কাছে চলে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আমার ঠিকানাটা লিখে নিন। পারিজাত বক্সী ঠিকানাটা বললেন। আধ ঘন্টার মধ্যে বসাক এসে গেল। উস্কো খুস্কো চুল, পরনে পাঞ্জাবি আর পাজামা। মনে হলো বাড়িতে যে অবস্থা ছিল সেভাবেই চলে এসেছে। চিঠিটা নিয়ে পারিজাত বক্সী পড়লেন। চিঠিটা লাল কালিতে লেখা, পরিষ্কার হস্তাক্ষর। মহাশয়, আপনার মেয়ে আমাদের হেফাজতে ভালোই আছে, তবে আজ থেকে 7 দিনের মধ্যে যদি আপনি 10,000 টাকা না পাঠান তাহলে আপনার আদরের মেয়ের ছিন্ন মুন্ড পার্সেল করে উপহার পাঠানো হবে। টাকাটা 100 টাকার নোটে লেকের পশ্চিম পাড়ে প্রথম বন চাড়াল গাছের নিচে রেখে দেবেন। নমস্কার নেবেন। ইতি বলতা। চিঠিটা আপনি কিভাবে পেলেন? অফিসে যাওয়ার জন্য মোটরে উঠতে গিয়ে দেখি বনেটের ওপর পাথর চাপাই চিঠিটা। আচ্ছা, রোজ সকালে আপনি কি লেকে বেড়াতে যেতেন? হ্যাঁ, মানে ওয়েদার ভালো থাকলে রোজই যেতাম। বলতা সেটা জানে, তাই লেকে বনচাড়ালের নিচে টাকাটা রেখে দিতে বলেছে। আমি টাকাটা কালই দিতে চাই, আজই ব্যাংক থেকে টাকাটা তুলব। পারিজাত বক্সী কিছুক্ষণ একদৃষ্টে বসাকের দিকে চেয়ে রইলেন। এরকম একটা কাজ করা খুবই স্বাভাবিক, যেখানে মেয়ের জীবন বিপন্ন হবার 16 আনা সম্ভাবনা, যেখানে যার টাকা দেবার সঙ্গতি আছে তার পক্ষে এছাড়া আর কিছুই করার নেই। তবু পারিজাত বক্সী বললেন, এখনো সময় আছে, আর 2-1 দিন অপেক্ষা করুন। বসাক কিছু বলতে যাবার আগেই ফোন বেজে উঠল। পারিজাত বক্সী ফোন তুললেন। মিনিট 2, তার বেশি নয়। পারিজাত বক্সীর সারা মুখ লালচে হয়ে গেল, দুটো চোখ জ্বলে উঠল। স্কাউন্ড্রেল! কে? সে প্রশ্নের উত্তর না দিয়ে পারিজাত বক্সী জিজ্ঞাসা করলেন, আপনি যখন আমার এখানে আসেন তখন কোনো গাড়ি ফলো করেছিল? লক্ষ্য করিনি। কেন বলুন তো? এইমাত্র ফোনে বলতা আমায় শাসালো, যদি আপনার ব্যাপারে আমি নাক গলাই তাহলে আমার সমূহ বিপদ। তাহলে? এরকম শাসানি আমি ফোনে চিঠিতে অনেকবার পেয়েছি, কেউ কিছু করতে পারেনি। আপনি আমার জন্য চিন্তিত হবেন না। আমি ভাবছি যে টাকাটা দিয়েই দেব। ঠিক আছে, টাকাটা আপনি তুলুন, তারপর কি করতে হবে আমি আপনাকে বলবো।
ঠিক সন্ধ্যা 6টা নাগাদ বসাকের বাড়ির সামনে একটা ট্যাক্সি এসে থামল। ট্যাক্সি থেকে একজন মাঝবয়সী মারোয়ারি নামল। পরনে পাতলা ধুতি, লম্বা কোট, হাতে মোষের শিংয়ের ছড়ি। চাকরের হাতে একটা কার্ড পাঠিয়ে দিল। কার্ডে লেখা মনোয়ারি লাল সুরেখা, আয়ন মার্চেন্ট। একটু পরেই বসাক নেমে এলো। কুণ্ঠিত গলায় বলল, মাফ করবেন, মানে এখন ব্যবসা সম্বন্ধে কথা বলার মতো মনের অবস্থা আমার নেই। দয়া করে আপনি অন্যদিন আসবেন, ফোনে যোগাযোগ করে। মিস্টার বসাক, আমি পারিজাত বক্সি। সে কি এই পোশাকে? বলতা যেভাবে পিছনে লেগেছে, তাছাড়া আর উপায় নেই। আমার মনে হয় বলতার লোক সর্বক্ষণ আপনার বাড়ির উপর নজর রাখছে। কাজের কথাটা বলিনি, এই টাকাটা তুলেছেন তো? হ্যাঁ। কাল কখন লেকে যাবেন? সাধারণত 6টা সাড়ে 6টার মধ্যে আমি যাই। ঠিক আছে, টাকাটা গাছের নিচে রেখে আর কিন্তু আপনি অপেক্ষা করবেন না, তাহলেই বিপদ হবে। আচ্ছা। বসাককে একটু যেন উৎফুল্ল মনে হলো। টাকাটা রাখলেই মেয়েকে ফিরে পাবে। পারিজাত বক্সী বেরিয়ে পড়লেন। ট্যাক্সিটা অনেকক্ষণ অপেক্ষা করছিল, তাতে গিয়ে উঠলেন। পরের দিন সকালে বসাক যথারীতি মোটর নিয়ে বের হলো। রাস্তায় মোটর রেখে বসাক লেকের মধ্যে ঢুকল। জমাট কুয়াশা, এক হাত দূরের কিছুই দেখার উপায় নেই। কোটের ভিতরের পকেটে নোটের বান্ডিল। অনেকদিন ধরেই বসাক লেকে বেড়াচ্ছে, কিন্তু বন চাড়াল গাছটা ঠিক জানা নেই। সারি সারি সোঁদাল গাছ দেখা যাচ্ছে। পশ্চিম পাড়ে এসে কিছুক্ষণ দাঁড়ালো। একটা অচেনা গাছ রয়েছে, শুধু ডাল সর্বস্ব, একটি পাতাও নেই। সম্ভবত এটাই বনচাড়াল গাছ। বসাক এদিক ওদিক তাকালো। গাছে পিঠে কেউ নেই। গাছের নিচে একটা গর্ত, কেউ বোধহয় মাটি কেটে নিয়ে গেছে। আরও একবার এদিক ওদিক দেখে বসাক নোটের বান্ডিলটা গর্তের মধ্যে রেখে দিল। তারপর কোনো দিকে না চেয়ে হন হন করে এগিয়ে গেল। মোটরের কাছ বরাবর গিয়েই বসাক থমকে দাঁড়ালো। আবার বনেটের উপরে একটা কাগজ। বসাক কাগজটা তুলে নিয়ে পড়ল। মহাশয়, আপনি নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছেন। এরপর যা হবে তার জন্য সারা জীবন আফসোস করতে হবে আপনাকে। আজ আপনি টাকা নিয়ে এসেছিলেন বটে, কিন্তু গাছের ওপর টিকটিকি পাহারায় ছিল। টাকাটা আমরা নিতে পারিনি। যদি ভালো চান তো পুলিশ টিকটিকির সাহায্য নিতে যাবেন না, তাহলে নিশ্চিত জানবেন মেয়েকে হারাবেন আপনি। এতে বলতা। চিঠি পড়তে পড়তে বসাক রীতিমতন উত্তেজিত হয়ে উঠল। টিকটিকি মানে পারিজাত বক্সী গাছের উপরে বসেছিল, তাই বলতার দল টাকা নিতে আসতে পারেনি। এই বসাকের প্রথম মনে হলো পারিজাত বক্সীর সঙ্গে যোগাযোগ না করলেই ভালো হতো। তাহলে হয়তো ললিতা এতদিনে ফিরে আসত। পারিজাত বক্সীর কথা বসাকের মনেও ছিল না। রমাই মনে করিয়ে দিয়েছিল। তখন তাদের ডুবন্ত মানুষের মতন অবস্থা। একটা কুটো পেলেও আঁকড়ে ধরতে মন চায়। বসাক আবার লেকের মধ্যে ঢুকল। অতগুলো টাকা ওভাবে পড়ে থাকাটা ঠিক নয়। একটু বেলা হলে যে কেউ তুলে নিতে পারে। বনচাড়াল গাছটার তলায় গিয়ে বসাক থমকে দাঁড়ালো। একটা হলদে কাগজের প্যাকেটের মধ্যে নোটগুলো রাখা ছিল। হলদে কাগজটা রয়েছে, নোট উধাও। সর্বনাশ! কি হবে? ইতিমধ্যে লোক চলাচল বেড়ে গেছে, কুয়াশাও আর নেই। কে নিল টাকার বান্ডিল? বসাক কাছাকাছি ডালগুলোর ওপর নজর দিল। কেউ নেই। তাহলে কি বলতার লোকেরা টাকা নিয়ে গিয়ে মিছে কথা বলছে, চাপ দিয়ে তার কাছ থেকে আরও টাকা আদায় করার জন্য? প্রথমেই বসাকের যাঁর কথা মনে হলো তিনি পারিজাত বক্সী। সত্যিই তিনি গাছের ডালে অপেক্ষা করছিলেন কিনা সেটাও জানা যেতে পারে। তাছাড়া এই অবস্থায় বসাককে কি করা উচিত সে বিষয়েও আলোচনা করা যেতে পারে। কিন্তু বসাক সেসব কিছুই করল না। বলতার লোক তাকে চোখে চোখে রেখেছে।
পারিজাত বক্সির কাছে গেলে এরা ক্ষেপে উঠবে। এমন নৃশংস কাজ নেই এরা করতে পারে না। সত্যি হয়তো পার্সেলে লালির মুন্ডুটা পাঠিয়ে দেবে। কথাটা মনে হতেই বসাক শিউরে উঠল। তার চেয়ে চুপচাপ থাকাই ভালো। বলতা নিশ্চয়ই আবার চিঠি দেবে, তখন অবস্থা বুঝে ব্যবস্থা করলেই হবে। এদিকে গাছের ডালে পাতার আড়ালে পারিজাত বক্সি চুপচাপ বসে। অবশ্য তাকে পারিজাত বক্সি বলে চিনতে পারা সম্ভব নয়। গায়ে আধময়লা ছেঁড়া গেঞ্জি, চেক কাটা লুঙ্গি, দেখলে মনে হবে বস্তির কোনো লোক ডাল ভাঙতে গাছে উঠেছে। পারিজাত বক্সি বসে বসে দেখলেন বসাক একটা প্যাকেট গাছের তলায় রেখে চলে গেল। বেশ কিছুক্ষণ পর্যন্ত কেউ কাছে এলো না। কি ব্যাপার? একটু পরেই এখানে লোক আসবে, ততক্ষণ পর্যন্ত বলতার দল নিশ্চয়ই অপেক্ষা করবে না। পারিজাত বক্সি নেমে এলেন। এরপর টাকার বান্ডিলটা তুলে নিয়ে গেঞ্জির মধ্যে রেখে এগিয়ে গেলেন। মেনকা সিনেমার সামনে তার গাড়িটা রাখা আছে, সেটাতে গিয়ে উঠলেন। ঠিক করলেন সন্ধ্যা নাগাদ বসাকের বাড়ি গিয়ে টাকাটা ফেরত দিয়ে আসবেন। অবশ্য ছদ্মবেশেই যেতে হবে, নতুন কোনো ছদ্মবেশে, যাতে বলতার লোক সন্দেহ না করতে পারে। তখনও বিকাল হয়নি, দুপুরের শেষ। বসাককে একটা ফোন করবেন। বসে বসে পারিজাত বক্সি ভাবছেন, এমন সময় বাহাদুর একটা কার্ড এনে তার সামনে ধরল। কার্ডটা হাতে নিয়ে পারিজাত বক্সি পড়লেন, অমল বিকাশ মণ্ডল, নয়নগড় এস্টেটের ম্যানেজার। একটু পরেই পারিজাত বক্সি বসবার ঘরে নেমে এলেন। একটা কোচে একটি ভদ্রলোক বসে। রং খুব কালো, কিন্তু স্বাস্থ্যবান। ঠোঁটের উপরে পাকানো বিরাট গোঁফ, ধবধবে সাদা পাঞ্জাবির উপরে বাসন্তী রঙের বিরাট চাদর, কোঁচা মেঝের ওপরে লোটাচ্ছে। দুহাতের আঙুলে গোটা 6 আংটি। পারিজাত বক্সি ঘরে ঢুকতেই ভদ্রলোক উঠে দাঁড়ালেন। তারপর আচমকা নিচু হয়ে পারিজাত বক্সির পায়ের ধুলো নিয়ে বললেন, আমার নাম অমল বিকাশ মণ্ডল, আমি নয়নগড় এস্টেটের ম্যানেজার। রানীমা একবার আপনাকে স্মরণ করেছেন। মহিষাদলের কাছাকাছি নয়নগড়। জমিদারি প্রথা বিলোপ হবার আগে খুব বিরাট জমিদারি ছিল। এখন অবশ্য ছিটে ফোটা যা আছে তাও কম নয়। পদ্মাবতীর উপাধি রানী দোর্দণ্ডপ্রতাপ রানীর ডাকে বছর 5 আগে একবার পারিজাত বক্সি নয়নগড়ে গিয়েছিলেন। রানীর হীরার হার চুরি গিয়েছিল। পারিজাত বক্সি হারের কিনারা করেছিলেন। রানী দক্ষিণা যা দিয়েছিলেন পারিজাত বক্সির আশাতিরিক্ত। ম্যানেজারের কথায় পারিজাত বক্সি বললেন, আমার পক্ষে এখন কলকাতা ছাড়া সম্ভব নয়। আগে আপনাকে কলকাতা ছাড়তে তো হবে না। তাহলে? রানীমা এখানে পার্ক হোটেলে উঠেছেন, আপনাকে একবার দয়া করে সেখানে পায়ের ধুলো দিতে হবে। কি ব্যাপার, এবার আবার কি চুরি গেল? আগে আমি কিছু বলতে পারবো না, এসব নিয়ে রানীমা আমাদের সঙ্গে তো আলোচনা করেন না। আপনি দয়া করে চলুন। রানীমা বলেছেন 1 ঘন্টার মধ্যে আপনাকে রেখে যাব, সঙ্গে গাড়ি আছে। পারিজাত বক্সি জানলা দিয়ে বাইরে দেখলেন। গেটের সামনে বিরাট একটা আমেরিকান গাড়ি, উর্দি পরা ড্রাইভার বসে আছে। দয়া করে আর দেরি করবেন না, রানীমা আজ রাতেই নয়নগড় ফিরে যাবেন। ঠিক আছে, একটু বসুন, আমি পোশাকটা পাল্টে আসছি। মিনিট 20 মধ্যে পারিজাত বক্সি তৈরি হয়ে এলেন। পরনে চোস্তা আর প্রিন্স কোট। প্রথমে পারিজাত বক্সি, তারপরে ম্যানেজার। ড্রাইভার দরজা বন্ধ করতে ম্যানেজার বলল, পার্ক হোটেল একটু জোরে চালাও। মোটর যেন উড়ে চলল। পারিজাত বক্সির মন কিন্তু বসাকদের ব্যাপারে। টাকাটা ফেরত দিতে হবে, যেমন করে হোক উদ্ধার করতে হবে ললিতাকে। স্যার কি পান খান? ভালো কিমাম দেওয়া পান? না। তারপরই অঘটন ঘটল। চোখের সামনে পুঞ্জীভূত অন্ধকার। নিঃশ্বাসের কষ্ট হলো। তার নাকের উপরে ম্যানেজারের একটা রুমাল চেপে ধরেছে। পারিজাত বক্সির যখন জ্ঞান হলো, দেখলেন একটা তক্তপোষের ওপর শুয়ে আছেন। অন্ধকার ঘর, কোনো জানলা নেই। অনেক ওপরে একটা ঘুলঘুলি, তার মধ্য দিয়ে অল্প আলো আসছে। পারিজাত বক্সি উঠে বসলেন। মাথায় অসহ্য যন্ত্রণা, চোখ খুলতে পারছেন না। পকেটে হাত দিতেই চিন্তিত হয়ে পড়লেন। পকেটে রাখা ছোট্ট পিস্তলটা নেই।
তার মানে যারা তাঁকে এখানে এনেছে তারাই পিস্তলটা সরিয়ে রেখেছে। আস্তে আস্তে পারিজাত বক্সী দাঁড়ালেন। এতই অন্ধকার যে ভালো করে কিছু দেখবার উপায় নেই। হাতড়ে দরজার কাছে গেলেন, ঠেলে দেখলেন দরজা বাইরে থেকে বন্ধ। আবার পারিজাত বক্সী ফিরে তক্তপোষের ওপর বসলেন। নয়নগড়ের রানিমার ব্যাপারটা সব সাজানো। পারিজাত বক্সীর একটা ভুল হয়ে গেছে। তাঁর উচিত ছিল পোশাক পাল্টাবার জন্য উপরে আসবার সময় একবার পার্ক হোটেলে রানিমাকে ফোন করা। বলা যায় না, সাজানো রানিমাও বোধহয় কেউ থাকত। হঠাৎ দরজা খুলে গেল। কালো মোটা একটা লোক ঘরে ঢুকল। চুল ছোট করে ছাঁটা, ঠিক কুস্তিগিরের মতন চেহারা। এই যে, নমস্কার বক্সী সাহেব, নমস্কার। তা কি খাবেন, চা না কফি? আমাকে আপনারা ধরে আনলেন কেন? ছি 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 ছি, ওভাবে বলবেন না। আপনি নিজে ধরা না দিলে আমাদের সাধ্য কি আপনাকে ধরি? হ্যাঁ, মনে করুন টিকটিকি পোষা আমাদের শখ। কতদিন আমাকে এভাবে আটকে রাখবেন? ওই টাকার ব্যাপারে একটা ফয়সালা হলেই ছেড়ে দেব আপনাকে। ললিতা কোথায়? আছে কোথাও, তবে একটা কথা বলছি আপনাকে, খুব ভালোই আছে। টাকাটা হাতে এলেই তাকে তার বাপের বাড়ির দরজায় নামিয়ে দেব। আর আমার পিস্তলটা কি হলো? সেটাও ভালো জায়গায় রাখা আছে। কেন চিন্তা করছেন? ওসব মারাত্মক জিনিস কি আর ওভাবে রাখতে আছে? কখন কি বিপদ ঘটায় বলা যায়? পারিজাত বক্সী বুঝতে পারলেন তিনি খুব শক্ত লোকের পাল্লায় পড়েছেন। তিনি চুপ করে রইলেন। একটু পরে দরজা দিয়ে আর একটা লোক ঢুকল। একেবারে একরকম দেখতে, যেন যমজ ভাই। তার হাতে একটা ট্রের উপর চায়ের কাপ, প্লেটে দুটো টোস্ট। কোণ থেকে একটা টুল টেনে এনে পারিজাত বক্সীর সামনে রাখল। তার উপরে ট্রেটা নামিয়ে রেখে বলল, নিন স্যার, কাল থেকে না খেয়ে আছেন। তার মানে? পারিজাত বক্সী চমকে উঠলেন। একটা রাত কেটে গেছে এখানে। কাল বিকেলে মোটরে উঠেছিলেন, এতক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলেন। নিন স্যার, কিছু মুখে দিন। লোকটা আবার তাগাদা দিল। পারিজাত বক্সী দু একটা মুহূর্ত ভাবলেন, চায়ে অথবা টোস্টে কিছু মেশানো নেই তো? খেলে তারপর যদি বেহুঁশ হয়ে পড়েন। এতক্ষণ পারিজাত বক্সী কিছু বোধ করেননি, কিন্তু খাবার সামনে আসতে বুঝতে পারলেন পেটের মধ্যে মোচড় দিচ্ছে, বেশ খিদে পেয়েছে। তিনি টোস্ট আর চায়ের কাপ তুলে নিলেন। খাওয়া শেষ হবার আগেই প্রথম লোকটা বেরিয়ে গিয়েছিল। দ্বিতীয় লোকটা বসেছিল মেঝের ওপর। পারিজাত বক্সী তাকে জিজ্ঞাসা করলেন, কটা বাজছে ভাই? সে কি স্যার, নিজের কবজিতে ঘড়ি বাঁধা আর আমাকে সময় জিজ্ঞাসা করছেন? তাই তো, পিস্তল এরা সরিয়ে রেখেছে, কিন্তু হাতের ঘড়ি তো খুলে নেয়নি। এরা ছিঁচকে চোর নয়, রুই কাতলার কারবারি। ঘড়িতে সময় দেখলেন 8:30। আবার লোকটাকে জিজ্ঞাসা করলেন, এই জায়গাটার নাম কি ভাই? লোকটা ট্রেটা উঠিয়ে নিয়ে যেতে যেতে বলল, 10:30 নাগাদ আমরা ভাত নিয়ে আসবো। কিন্তু আমার কথার উত্তরটা তো দিলে না। লোকটা একটা চোখ বন্ধ করে বিশ্রীভাবে হাসল। আমরা মাঝে মাঝে কালা হয়ে যাই স্যার, সব কথা শুনতে পাই না। লোকটা যখন দরজার কাছ বরাবর গেছে তখন পারিজাত বক্সী ডাকলেন, শোনো। লোকটা ফিরে দাঁড়ালো। আমার স্নান করার কি হবে? ওই যে স্যার, সব বন্দোবস্ত আছে। আপনার আগে অনেক বড় বড় অতিথি এখানে কাটিয়ে গেছেন। লোকটা একদিকের একটা দরজা খুলে দিল। পারিজাত বক্সী উঁকি দিয়ে দেখলেন তাকের উপরে তেল, সাবান, তোয়ালে। মেঝের উপরে বিরাট চৌবাচ্চা ভর্তি জল। কল নেই। লোকটা চলে যেতে পারিজাত বক্সী ভাবতে বসলেন, কল নেই, তার মানে কলকাতা থেকে বোধহয় বেশ দূরের কোনো জায়গা। তাকে বোধহয় অনেক দূরে নিয়ে আসা হয়েছে। লালিও কি ধারে কাছে কোথাও আছে? বলা শক্ত।
কোনো রকমে বাইরে বের হতে পারলে খোঁজ করা যায়, কিন্তু বাইরে বের হবার কোনো পথ নেই, উপায়ও নেই। বাড়তি কাপড় জামা নেই, কাজেই তোয়ালে জড়িয়ে স্নান করতে হলো। স্নান সারা হতেই দরজা খুলে গেল। আগের সেই দ্বিতীয় লোকটি এসে ঢুকল, হাতে ফতুয়া আর লুঙ্গি। নিন স্যার, একটু ভুল হয়ে গেছে, এগুলো পরে নিন, একেবারে আনকোরা। পারিজাত বক্সির একটু আশ্চর্যই লাগলো। এটা তো ভালোভাবে জানে পারিজাত বক্সি এদের 1 নম্বরের শত্রু, তাও যে তাঁকে এত আদর যত্ন করছে। দুপুরে ভাত খাবার পর পারিজাত বক্সি বিছানার উপর শুয়ে পড়লেন। ঘুমোলেন না, ঘুমানো সম্ভব নয়। শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন। তার বাড়ির লোক নিশ্চয়ই রীতিমতন উদ্বিগ্ন হয়ে পড়েছে। লালবাজারও সম্ভবত যোগাযোগ করেছে। বসাকরা যদি ফোন করে থাকে তারাও চিন্তিত হয়ে পড়বে। পারিজাত বক্সি কোথায় এ খবর কেউ দিতে পারবে না। এপাশ ওপাশ করে সারাটা দুপুর কাটালো। পারিজাত বক্সি এটুকু বুঝতে পেরেছেন এরা তার চরম ক্ষতি করবে না। তিনি না থাকলে বসাক টাকাটা দিয়েই দেবে। সে তো এ বিষয়ে যথেষ্ট আগ্রহী। টাকাটা পেয়ে গেলে এরা লালিকেও ফেরত দেবে আর পারিজাত বক্সিকেও ছেড়ে দেবে। কিন্তু কি লজ্জা! পারিজাত বক্সিকে হার স্বীকার করতে হবে। পুলিশ মহল হয়তো বিদ্রুপ করবে। ভবিষ্যতে কেউ তাঁর উপর নির্ভর করবে না। খুট করে একটা শব্দ। পারিজাত বক্সি চমকে চোখ খুললেন। দরজার একটা পাল্লা খুলে গেল। তার ফাঁক দিয়ে বাঁক কাঁধে জল নিয়ে একটা লোক ঢুকল। পারিজাত বক্সি বুঝতে পারলেন লোকটার কাজ চৌবাচ্চা ভর্তি করা। দ্বিতীয়বার লোকটা বাঁক কাঁধে নিয়ে ঢুকতেই পারিজাত বক্সি উঠে পড়লেন। পা টিপে টিপে বাথরুমে ঢুকে পিছন থেকে সজোরে লোকটার গলা টিপে ধরলেন। শটান মেঝের উপরে পড়ে গেল, কিন্তু পড়বার আগেই পারিজাত বক্সি তাকে জাপটে ধরলেন। তারপর নিজের ফতুয়া আর লুঙ্গি লোকটাকে পরিয়ে লোকটার পোশাক নিজে পরে নিলেন, এমনকি মাথার পাগড়িও। লোকটাকে সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে বাঁক কাঁধে করে নিচে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। দরজার কাছে টুলের উপরে একটা লোক বসে, চারিদিকে অন্ধকার। লোকটা কিছুই বুঝতে পারল না। খালি দুটো টিনে পারিজাত বক্সি নিজের পোশাক ঢুকিয়ে দিয়েছিল। সোজা হেঁটে তিনি রাস্তার ধারে এসে দাঁড়ালেন। রাস্তা মানে পায়ে চলা পথ। একটু দূরে একটা ইঁদারা দেখা গেল। এখান থেকেই বোধহয় লোকটা জল ভরেছিল। পারিজাত বক্সি ইঁদারার পাশে একটু দাঁড়ালেন। টুলের উপরে বসা লোকটার অস্পষ্ট কাঠামো দেখা গেল। টিনের মধ্যে থেকে পোশাকটা বের করে পারিজাত বক্সি টিন আর বাঁক ইঁদারার পাশে রেখে দিয়ে জোরে জোরে পা ফেলে এগিয়ে গেলেন। পারিজাত বক্সির বরাত ভালো, কৃষ্ণপক্ষের রাত। কাছের জিনিস দেখবার উপায় নেই, তবুও সাবধানের মান নেই। তিনি জঙ্গলের পাশের পথ দিয়ে গা ঢাকা দিয়ে হাঁটতে লাগলেন। তবে কিছুক্ষণ পর চাঁদে নীল আলো দেখা গেল। অন্ধকারই ভালো ছিল। পারিজাত বক্সিকে দেখতে পাবার সম্ভাবনা কম ছিল। তিনি জঙ্গলের আরও গভীরে ঢুকে পড়লেন। অনেকটা পথ হাঁটার পর একটু দাঁড়ালেন। পরিশ্রমে উত্তেজনায় পোশাক ভিজে গিয়েছে। পোশাক ছেড়ে নিজের শার্ট প্যান্ট পরে নিলেন। একবার জানতে পারলেই চারিদিকে তাঁর সন্ধানে বেরিয়ে পড়বে লোকেরা। ধরতে পারলে তাঁর কি হাল হবে ভাবতেও তিনি শিউরে উঠলেন। হঠাৎ দেখতে পেলেন একটা লণ্ঠনের আলো দুলতে দুলতে এগিয়ে আসছে। কোনো লোক হয়তো তাঁরই খোঁজে বেরিয়ে আসছে। পারিজাত বক্সি মোটা একটা গুঁড়ির পিছনে লুকিয়ে পড়লেন। আলোটা কাছে আসতে দেখতে পেলেন মন্থর গতিতে একটা গরুর গাড়ি এগিয়ে চলেছে। গাড়ির লণ্ঠন ঝুলছে। এই সুযোগে গাড়িতে উঠতে পারলে খুব সুবিধা হয়, কিন্তু গাড়িটা যদি শত্রুপক্ষের হয়। আরও কাছে আসতে পারিজাত বক্সি দেখতে পেলেন তরি তরকারি বোঝাই, বোধহয় হাটে চলেছে। বড়াতে যা আছে হবে ভেবে পারিজাত বক্সি দ্রুত পায়ে গাড়ির সামনে গিয়ে দুটো হাত তুলে দাঁড়ালেন। গাড়োয়ান গুনগুন করতে করতে গাইতে গাইতে চলছিল। জঙ্গলের মাঝখানে আচমকা এই লোক দেখে আঁতকে উঠল। ভয় নেই, আমি পথ হারিয়ে ফেলেছি। অনেকক্ষণ ধরে জঙ্গলে জঙ্গলে ঘুরছি। তুমি কোথায় যাবে? গাড়োয়ান ভালো করে দেখল। বোধহয় বুঝতে পারল লোকটা চোর ছাচর নয়। বিশ্বাস করা যেতে পারে। আমি ঝাড়গ্রাম স্টেশনে যাব। ওদিক মানে গেলে তবু সুবিধা হবে। খুব সুবিধা হবে ভাই, তুমি আমাকে নিয়ে চলো। আয় তাহলে, আয়। গাড়োয়ান একটু সরে বসল। পিছনে বসা সম্ভব নয়, তরি তরকারিতে গাড়ি বোঝাই। পারিজাত বক্সি সামনে গাড়োয়ানের পাশে বসলেন। কৈফিয়ত দেবার ভঙ্গিতে বললেন,
আমি সরকারের লোক, এখানে শালগাছ জরিপ করতে এসেছিলাম। সঙ্গের লোকটা যে কোথায় গেল বুঝতে পারলাম না, আর আমিও পথ হারিয়ে ফেললাম। এসব অপদেবতাদের কাণ্ড বাবু। তবু বরাত ভালো, প্রাণে বেঁচেছিস। অপদেবতা তোর ঘাড় মুটকে রক্ত চুষে খেয়ে নিত। পারিজাত বক্সী আর কিছু বললেন না। গরুর গাড়ি যখন ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছালো তখন ভোর হয়ে গেছে। তরকারি বোঝাই অনেক গরুর গাড়ি স্টেশনের বাইরে সার দিয়ে দাঁড়িয়েছে। পকেটে হাত দিয়ে পারিজাত বক্সী ব্যাগটা বের করলেন। একমাত্র পিস্তল ছাড়া লোকগুলো আর কিছু সরায়নি। একটা 10 টাকার নোট বের করে গারোয়ানের দিকে এগিয়ে দিলেন। না বাবু, না না না, এইসব আমি নিতে পারবই না। আমার তো বাড়তি কোনো মেহনত হয় নাই। অনেক বলা সত্ত্বেও গারোয়ান কিছু নিল না। পারিজাত বক্সী সোজা স্টেশন মাস্টারের ঘরে ঢুকে পড়লেন। বাইরে থাকা নিরাপদ নয়। ভিতরে ঢুকে দেখলেন একটি লোক 2টো টেবিল জড়ো করে একটা চাদর ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। এই লোকটাই বোধহয় স্টেশন মাস্টার। একটা চেয়ার টেনে নিয়ে পারিজাত বক্সী বসলেন। আধ ঘন্টা একটু একটু করে প্ল্যাটফর্মে ভিড় বাড়ছে। বেশিরভাগই কুলির দল, তরি তরকারির বোঝা নিয়ে আসছে। একটু পরেই ঘুমন্ত লোকটা চাদর সরিয়ে উঠে বসল। সামনে বসা পারিজাত বক্সীকে দেখেই চমকে উঠল। কোনো কথা না বলে পারিজাত বক্সী পকেট থেকে নিজের কার্ডটা বের করে তার সামনে ধরল। কি ব্যাপার, গোয়েন্দা কেন? আমি কি অপরাধ করলাম? না না না, আপনার ভয় পাওয়ার কিছু নেই। একটা মেয়ে চুরির ব্যাপারে আমি এখানে এসেছি। পুলিশের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দিতে পারেন? নিশ্চয়ই পারি স্যার, আসুন। নিন স্যার, কথা বলুন। পারিজাত বক্সী নিজের পরিচয় দিয়ে সংক্ষেপে ঘটনাটা বলল। পারিজাত বক্সীর নাম ওসির পরিচিত। মিনিট 20-র মধ্যে জিপ এসে হাজির। ওসির সঙ্গে 2জন কনস্টেবল। গরুর গাড়ির গারোয়ান তখনও ছিল। তার কাছ থেকে জানা গেল যেখান থেকে পারিজাত বক্সী গাড়িতে উঠেছিলেন সে জায়গাটার নাম কুর্মিটোলা। জিপ কুর্মিটোলার দিকে ছুটল। জঙ্গলের কাছাকাছি যেতে পারিজাত বক্সী কিছুটা চিনতে পারলেন। এক জায়গায় তাঁর ছাড়া পোশাক পরে রয়েছে। জঙ্গলটা ছাড়াতেই ইঁদারা দেখা গেল। তার পাশেই লম্বা একখানা বাড়ি। পারিজাত বক্সী বললেন, এই বাড়ি। সবাই নেমে পড়ল। পুলিশরা বন্দুক উঁচিয়ে এগিয়ে গেল। পাকা দেওয়াল, টিনের ছাদ, তন্ন তন্ন করে খোঁজা হলো। সব পরিষ্কার, কেউ কোথাও নেই। এমনকি বাথরুমে রাখা সাবান, তেল, তোয়ালে সব উধাও। শুধু দেয়ালে একটা কাগজ আটকানো, তাতে লাল কালিতে বড় বড় করে লেখা, বক্সী সাহেব, প্রথম রাউন্ডে আপনি জিতলেন, কিন্তু জানবেন এটাই শেষ রাউন্ড নয়। আবার দেখা হবে আমাদের। যদি ললিতা বসাকের ব্যাপারে নাক গলান তাহলে কিন্তু প্রাণ নিয়ে টানাটানি হবে। সাবধান। এতে বলতা। কলকাতায় ফিরে গিয়েই পারিজাত বক্সী বসাককে ফোন করলেন। বসাক ছিল না। রমা ফোন ধরল। এদিকে কি খবর? ভালো নয়। আপনি বিকেলে একবার আসতে পারবেন? আসবো। এই মিস্টার বসাককেও থাকতে বলবেন। বিকালে ট্যাক্সিটা ছেড়ে দিয়ে পারিজাত বক্সী হাঁটতে হাঁটতে বসাকদের বাড়ি ঢুকলেন। তার সঙ্গে কাবুলিওয়ালার পোশাক, একেবারে নিখুঁত ছদ্মবেশ, চেনা দুষ্কর। বসাকদের চাকর কিছুতেই তাঁকে ভিতরে ঢুকতে দেবে না। চেঁচামেচি শুরু করে দিল। চিৎকার শুনে বসাক এসে দাঁড়ালো। বসাকের চেহারা দেখে পারিজাত বক্সী অবাক। এই কদিনই বয়স যেন বেড়ে গেছে। ক্লান্ত দুটি চোখ, ঠোঁটের দুপাশ ঝুলে পড়েছে। তার কাছে গিয়ে পারিজাত বক্সী ফিস ফিস করে নিজের পরিচয় দিলেন। বসাক অবাক হয়ে গেল। তাকে নিয়ে বসবার ঘরে ঢুকল। ঢুকেই বলল, মিস্টার বক্সী, আপনার সাহায্যের আমার আর দরকার নেই। কি ব্যাপার? ব্যাপার ব্যাপার দেখবেন।
বসাক পকেট থেকে একটা কাগজ বের করে পারিজাত বক্সির সামনে রাখল। পারিজাত বক্সি পড়লেন, মহাশয়, আমরা 10,000 টাকাতেই আপনার মেয়েকে ছাড়তে রাজি ছিলাম, কিন্তু আপনি আমাদের পিছনে টিকটিকি লেলিয়ে দেওয়ায় 20,000 টাকার কমে তাকে ফেরত দেওয়া সম্ভব হবে না। আগামী 15 তারিখে বেলা 2টোর মধ্যে চিড়িয়াখানার সাদা বাঘের খাঁচার সামনে একটা প্যাকেটে টাকাটা রেখে দেবেন। অপেক্ষা করবেন না, তাহলে বিপদ হবে। আর হ্যাঁ, টিকটিকির সঙ্গে কোনো যোগাযোগ কিন্তু রাখবেন না, কেমন? এতে বলতা। পারিজাত বক্সি চিঠিটা ফেরত দিয়ে গম্ভীর গলায় বলল, বেশ, আপনার যা ইচ্ছা। তিনি তাঁর কাছে থাকা বসাকে 10,000 টাকা ফেরত দিয়ে দিলেন। চিঠির এই পিঠটা দেখেছেন? পারিজাত বক্সি চিঠিটা হাতে নিলেন। বাবা, টাকাটা দিয়ে দিও, না হলে আমাকে জীবন্ত দেখতে পাবেন না। ইতি লালি। এটা কি আপনার মেয়ের হাতের লেখা? হ্যাঁ, ওটা লালির লেখা। অবশ্য এ লেখার কোনো দাম নেই, লালি চাপে পড়ে এটা লিখেছে। পারিজাত বক্সি উঠে দাঁড়ালেন। আপনি তাহলে টাকাটা দিয়ে দেওয়ার ঠিক করলেন? হ্যাঁ, এছাড়া আর কোনো পথ নেই। ঠিক আছে, চলি। আমি খুব দুঃখিত মিস্টার বসাক, আপনার কোনো কাজে লাগতে পারলাম না। পারিজাত বক্সি রাস্তায় এসে দাঁড়ালেন। রাস্তার ওপাশের দিকে নজর গেল। আসবার সময় লক্ষ্য করেছিলেন একটি লোক মোটর সাইকেলের উপরে বসে রয়েছে। যাবার সময় দেখলেন লোকটি একইভাবে বসে রয়েছে, দৃষ্টি বসাকদের বাড়ির উপর। পারিজাত বক্সি রাস্তা পার হয়ে লোকটার কাছে গিয়ে দাঁড়ালো। বাবা, দেশলাই আছে? লোকটি পকেটে হাত দিয়ে দেশলাই বার করে বলল, নাও খাঁ সাহেব। সঙ্গে সঙ্গে তার মুখের উপরে পারিজাত বক্সির বিরাট ওজনের একটা ঘুষি এসে পড়ল। লোকটা মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গেল। পথচারী 2-1 থমকে দাঁড়ালো, কয়েকজন ছুটে এলো। অনেকেই ভাবল টাকা ধার করার ব্যাপারে কাবুলিওয়ালা বুঝি জুলুম করছে। বাবুকে কাহে মারা? কোনো উত্তর না দিয়ে পারিজাত বক্সি নিজের ছদ্মবেশ খুলে ফেললেন। তারপর পকেট থেকে কার্ড বের করে লোকেদের দেখালেন। একেবারে যারা কাছে দাঁড়িয়েছিলেন তাদের বললেন, আপনারা দয়া করে একটু সাহায্য করুন, এই লোকটাকে আমি সার্চ করব। সার্চ করে লোকটার কাছ থেকে 2টো জিনিস পাওয়া গেল, একটা রিভলভার, অন্যটা পারিজাত বক্সির ছবি। নিশ্চয়ই পারিজাত বক্সির উপর নজর রাখবার জন্য এই ছবিটা একে দেওয়া হয়েছে। গোলমাল শুনে বসাকও রাস্তায় বেরিয়ে এসেছে। সে পারিজাত বক্সিকে আস্তে আস্তে বলল, আবার একটা হাঙ্গামা বাঁধালেন তো, এইসব চোট আমার ওপর দিয়ে পড়বে। এই কথার উত্তর না দিয়ে পারিজাত বক্সি এক ডাক্তারখানার থেকে বালিগঞ্জ থানায় সব ঘটনা বলে ফোন করে দিলেন। মিনিট 15-র মধ্যে জিপ এসে দাঁড়াল। ভিতরে ওসি। লোকটা তখনও বেহুঁশ, চোয়ালের কাছটা রক্ত জমে নীল হয়ে রয়েছে। ধরাধরি করে জিপে তোলবার সময় লোকটা যন্ত্রণায় উহ করে উঠল, কিন্তু চোখ খুলল না। জিপ একেবারে লালবাজার গিয়ে থামল। নামবার সময় লোকটা চোখ খুলে দেখল, ঘোলাটে দৃষ্টি, যেন ঠিক বুঝতে পারল না। লকআপে পড়ে লোকটার মুখ চোখে জলের ঝাপটা দেবার পর সে উঠে বসল। কে? ললিতাকে কোথায় রেখেছ? ললিতা? সে আবার কে হুজুর? এক কাবুলিওয়ালা মিছিমিছি আমাকে ঘুষি মেরেছে, তার নামে কেস করব আমি। পুলিশ অফিসার পারিজাত বক্সির ছবিটা দেখিয়ে বলল, এটা কার ছবি জানো? তার জানি না, ওটা বিখ্যাত গোয়েন্দা পারিজাত বক্সির ছবি। আমি ওকে খুব ভক্তি করি হুজুর, সব সময় ওর ছবি কাছে রাখি। এটা কার রিভলভার? আগে আমার। লাইসেন্স আছে? কি বলছেন? রিভলভার আছে আর লাইসেন্স থাকবে না? আমার বাড়িতে চলুন, লাইসেন্স দেখিয়ে দেবো। বাড়ির ঠিকানা কি? আগে 17B শিবপ্রসাদ ন্যায়রত্ন লেন, শ্যামবাজার।
ঠিকানাটা পুলিশ অফিসে লিখে নিল। রাত 8টা নাগাদ লালবাজার থেকে পারিজাত বক্সির কাছে ফোন এলো। পারিজাত বক্সি চুপচাপ বসেছিলেন। মনের অবস্থা খুবই খারাপ। এ পর্যন্ত কোনো কেসে পরাজয় স্বীকার করতে হয়নি, এমনকি পুলিশের বাঘা বাঘা অফিসাররাও তাঁর সাহায্য নিয়েছে। কিন্তু বসাক আজ স্পষ্টই বলে দিল, পারিজাত বক্সির সাহায্য নিতে গিয়ে তার ক্ষতিই হয়েছে। বসাককে বিশেষ দোষ দেওয়া যায় না, মেয়ে নিখোঁজ। দেরি করলে যেখানে মেয়েকে হারাবার আশঙ্কা, সেখানে বাপের ধৈর্য ধরে অপেক্ষা করা সম্ভব নয়। অবশ্য সাধারণের জানবার কথা নয়, ওইসব দুর্বৃত্তদের বিরাট জাল পাতা থাকে। দেশের বাইরেও ওদের লোক থাকে, এদের ধরা মোটেই সহজ নয়। ফোনের কথা শুনে পারিজাত বক্সি আরও হতাশ হলেন। এক ডিসি জানালেন, খোঁজ নিয়ে জানা গেছে যে লোকটিকে পারিজাত বক্সি ঘায়েল করে লালবাজারে এনেছিলেন তার দেওয়া ঠিকানা ঠিকই, সেখানে তার বড় ছেলে আছে। লোকটা একটা মোটর সারানোর কারখানায় কাজ করে। তাহলে এখন কি করবেন? লোকটাকে ছেড়ে দেব, তাকে আটকে রাখার কোনো কারণ থাকতে পারে না। লোকটাকে কখন ছাড়বেন? খাতাপত্র ঠিক করতে ঘন্টাখানেক সময় লাগবে। আশা করছি 9টার সময় ছেড়ে দিতে পারবো। ঠিক আছে। ফোন ছেড়ে দিয়ে পারিজাত বক্সি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আর একটা দুঃসংবাদ, লোকটা ছাড়া পেয়ে তাঁর উপর কেসও করতে পারে, অহেতুক মারার জন্য। হঠাৎ পারিজাত বক্সি এক হাত দিয়ে মাথার চুল মুঠো করে ধরলেন। একবার শেষ চেষ্টা করে দেখবেন। মিনিট 15 পর পারিজাত বক্সি ট্যাক্সিতে উঠলেন। তখন তাঁকে চেনা দেয়। পরনে স্পোর্টিং গেঞ্জি আর হাফ প্যান্ট, টকটকে লাল। বিদেশি কোনো ট্যুরিস্ট যেন রাতের কলকাতা দেখতে বেরিয়েছেন। ট্যাক্সিতে উঠতেই তিনি ড্রাইভারের হাতে দুটো 10 টাকার নোট তুলে দিয়ে বললেন, চলো লালবাজার। লালবাজারে ঢুকলেন না, বাইরে অপেক্ষা করতে লাগলেন। মিনিট 20 পরেই মোটর সাইকেলের শব্দ শোনা গেল। লোকটা মোটর সাইকেলে বেরিয়ে গেল। পারিজাত বক্সির সামনে ঝুঁকে পড়ে ড্রাইভারকে বলল, এই মোটর সাইকেলের লোকটাকে ফলো করো। ট্যাক্সি মোটর সাইকেলের পিছনে ছুটল। মোটর সাইকেল সোজা বেলেঘাটার দিকে গেল। আলোছায়া সিনেমার পাশ দিয়ে ঘুরে নজরুল অ্যাভিনিউ ধরল। সল্ট লেক পার হয়ে লেক টাউনের কাছে একটা বাড়ির সামনে নামল। পারিজাত বক্সির নির্দেশে ট্যাক্সিটা একটু দূরে থামল। পারিজাত বক্সি আর একটা 10 টাকার নোট ড্রাইভারের হাতে তুলে দিয়ে বললেন, আপনি গাড়িটা রাস্তা থেকে সরিয়ে ঢালু জমিতে রাখুন, আমি এখনই আসছি। সাহেবের মুখে পরিষ্কার বাংলা শুনে ড্রাইভার অবাক হয়ে গিয়েছিল। তার উপরে সাহেবের কাণ্ড কারখানা সে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু টাকা যখন হাতে আসছে তখন চুপচাপ থাকাই ভালো। দোতলা বাড়ি, উপরের ঘরে কমজোর একটা বাতি জ্বলছে, চারিদিকে নিচু পাঁচিল। লোকটা গেট দিয়ে ভিতরে ঢুকল। পারিজাত বক্সি পাশের পাঁচিল ডিঙিয়ে বাগানে লাফিয়ে পড়লেন। উপরে ওঠার একমাত্র পথ জলের পাইপ। তিনি পাইপ বেয়ে উপরে ওঠার চেষ্টা করলেন। খুব অসুবিধে হলো না। দোতলার কাচের জানলা বন্ধ। বাইরে চোখ রেখে ভিতরে সবই দেখা গেল। একটা চেয়ারে কালো মতন লোক বসে। লোকটাকে পারিজাত বক্সি আগেই দেখেছিলেন কুর্মিটোলায়। তার সামনে মোটর সাইকেলের লোকটা দাঁড়িয়ে। এদিকে নজর পড়তেই পারিজাত বক্সি চমকে উঠলেন। ছোট একটা খাট, তার উপরে একটি মেয়ে শুয়ে। মেয়েটির মুখ বাঁধা। দেখে মনে হয় মেয়েটি ঘুমোচ্ছে। এমনও তো হতে পারে মেয়েটিকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। কালো লোকটি বলল, টিকটিকি বেটা আমার পিছনে লেগেছে, পানিওয়ালাটাকে ঘায়েল করে আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। এবারে কড়া দাওয়াইয়ের ব্যবস্থা করতে হবে। তোমাকে কেউ ফলো করেনি তো? এক কাজ করো, তুমি দিন কত কলকাতার বাইরে গা ঢাকা দিয়ে থাকো, আমি এদিকের ব্যবস্থা করছি। এই পর্যন্ত শুনেই পারিজাত বক্সি পাইপ বেয়ে নামতে শুরু করলেন। এমন সুযোগ জীবনে বারবার আসে না। পুলিশের সাহায্য নিয়ে আজকেই কিছু একটা করে ফেলতে হবে। একেবারে মাটির কাছে এসে পারিজাত বক্সির পাটা পিছলে গেল। তিনি পড়ে গেলেন। ঘাসের ওপরে পড়ার জন্য আঘাত লাগেনি, শুধু ধূপ করে একটা শব্দ হলো। পারিজাত বক্সি উঁকি মেরে পাঁচিল পার হয়ে ট্যাক্সির দিকে এগোলেন।
তাড়াতাড়ি চলুন, লেক টাউন পুলিশ স্টেশন। আধ ঘন্টার একটু কম সময়ের মধ্যে ফিরে এলেন, সঙ্গে ওসি আর দুজন পুলিশ। মোটরসাইকেল নেই, দরজায় বিরাট তালা। তালা ভেঙে ভিতরে ঢোকা হলো। বাড়ি খালি, পাখি উড়ে গিয়েছে। খাটটা এক কোণে রাখা। ওসি জিজ্ঞাসা করলেন, মিস্টার বক্সি, আপনি দেখেছিলেন তো? পারিজাত বক্সি কোনো উত্তর দিলেন না। রাস্তায় এসে দাঁড়ালেন। প্রায় উল্টো দিকে একটা বস্তি। রাস্তার আলোর তলায় মাদুর বিছিয়ে 4 জন লোক তাস খেলছে। পুলিশ নিয়ে পারিজাত বক্সি গিয়ে দাঁড়াতেই লোকগুলো বিব্রত হয়ে উঠে দাঁড়ালো। একজন বলল, বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমরা পয়সা দিয়ে খেলছি না, এমনি খেলছি। সে কথায় কান্না দিয়ে পারিজাত বক্সি জিজ্ঞাসা করলেন, এখান দিয়ে কোনো মোটরসাইকেল যেতে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো একটু আগেই গেল। 2টি লোক, মাঝখানে একটা বাচ্চাও ছিল। এই জন্যই স্যার অ্যাক্সিডেন্টগুলো হয়। এত লোক একসাথে চাপবে। কোন দিকে গেছে? কলকাতার দিকে স্যার। পারিজাত বক্সি সরে এলেন। তার একটা মাত্র সান্ত্বনা, ওসি বিশ্বাস করবে এ বাড়িতে লোক ছিল, তিনি ভুল দেখেননি। ওসি আর দুজন পুলিশকে লেকটাউন থানায় নামিয়ে পারিজাত বক্সি আবার লালবাজারে ডিসির সঙ্গে সব ব্যাপারটা আলোচনা করে একজন ওসিকে নিয়ে শিবপ্রসাদ ন্যায়রত্ন লেনে এসে উপস্থিত হলেন। এখানেও একই ব্যবস্থা, দরজায় বিরাট তালা। পাশের বাড়ির লোকেরা বলল, মহিমবাবুরা তো বম্বে চলে গেছেন, কিসে গেছেন, কবে ফিরবেন কিছুই জানা নেই। বাড়িওয়ালা কোথায় থাকেন? থাকেন দেওঘরে। মাসে মাসে ভাড়া আদায় করতে একজন আসেন। অগত্যা পারিজাত বক্সিকে চলে আসতে হলো। তার আক্ষেপের শেষ নেই। পাখি বারবার মুঠোর মধ্যে এসেও পালিয়ে যাচ্ছে। পুলিশের কাছে মাথা হেঁট হয়ে যাচ্ছে। পারিজাত বক্সি ট্যাক্সিতে বাড়ির কাছ বরাবর এসেই অবাক হলেন। তার বাড়ির সামনে প্রচুর লোকের ভিড়। ট্যাক্সি থেকে নেমে পারিজাত বক্সি এগিয়ে গেলেন। তাকে দেখে সবাই ঘিরে ধরল। পারিজাত বক্সি মুখ তুলে দেখলেন বারান্দার কিছুটা অংশ উড়ে গেছে। বসবার ঘরের একটা জানলা ভেঙে ঝুলছে। কেউ রাস্তা থেকে খুব শক্তিশালী বোমা ছুঁড়েছে। সিঁড়ির কাছেই বাহাদুরের সঙ্গে দেখা হলো। সে বেচারির মুখ শুকনো, ভয় ঠক ঠক করে কাঁপছে। এটা কখন হলো? আধ ঘন্টা আগে। আমি রসুই ঘরে ছিলাম। ওরে বাবা, কি আওয়াজ! সমস্ত বাড়িটা কেঁপে উঠল। পারিজাত বক্সি পাশ কাটিয়ে ওপরে উঠতে উঠতে ভাবলেন, প্রতিপক্ষ খুব দুর্দান্ত, তাঁকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। ফোনটার কোনো ক্ষতি হয়নি, সেটা ভিতরের ঘরে ছিল। ফোন তুলে থানার সঙ্গে যোগাযোগ করতেই খবর পেলেন ওসি খবর পেয়ে গেছে, এদিকেই আসছে। একটু পরেই অফিসাররা এলো। সব দেখে ভ্রু কোঁচকাল। বলল, আপনার বাড়িতে একদল পুলিশ পোস্টিং করে দিচ্ছি। আমার মনে হয় বদমাইশগুলো আবার চেষ্টা করবে, আপনি সাবধানে থাকবেন। পুলিশ অফিসার বলে যাবার পর পারিজাত বক্সি গম্ভীরভাবে চিন্তা করতে লাগলেন। বাড়িতে থাকা নিরাপদ নয়, দীর্ঘদিন পুলিশের থাকা সম্ভব হবে না। তাছাড়া কেউ যদি মোটর থেকে বোমা ছুঁড়ে খুব জোরে বেরিয়ে যায়, পুলিশ তার কি করতে পারে? অনেক ভেবে পারিজাত বক্সি পার্ক স্ট্রিটের এলাকার একটা হোটেলে ফোন করে একটা ঘর ঠিক করলেন। আজ রাত থেকেই বাহাদুরকে সঙ্গে নিয়ে পিছনের রাস্তা দিয়ে পারিজাত বক্সি মোটরে বেরিয়ে পড়লেন। হোটেলের সামনে পৌঁছে বাহাদুরকে বিদায় দিলেন। বললেন, তুমি দেশে চলে যাও বাহাদুর। তোমার দেশের ঠিকানা আমার জানা, যখন দরকার হবে চিঠি দেব, চলে এসো। বাহাদুর সেলাম করে চলে গেল। পারিজাত বক্সি হোটেলের খাতায় নাম লেখালেন অলোক ঘোষাল। ব্যবসার জন্য এসেছেন। বাড়ি থেকেই তিনি চেহারা পাল্টে এসেছিলেন। ঝোলো গোঁফ, গাল ভর্তি ঝুলপি, নাকের পাশে বড় লাল রঙের আঁচিল। বাহাদুর বিস্মিত হয়নি, কারণ পারিজাত বক্সির নানা রকম ছদ্মবেশ দেখতে এসে অভ্যস্ত। দুদিন পারিজাত বক্সি হোটেল থেকে বের হলেন না, চুপচাপ বিছানায় শুয়েই রইলেন। শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন ভবিষ্যতে কি করবেন, কোন পথ নেবেন। পরাজয় স্বীকার করতে তিনি রাজি নন। বসাক যদি তার সাহায্য নাও চায়, তাহলেও তিনি ললিতার হরণকারীদের ধরবার চেষ্টা করবেন। এটা তাঁর সামাজিক কর্তব্য। একবার শুধু ইঞ্জিনিয়ার বন্ধুকে ফোন করে তার বাড়িটা মেরামত করতে নির্দেশ দিলেন। দুদিন পরে পারিজাত বক্সি লালবাজারে গিয়ে হাজির। নিজের গাড়িতে নয়, ট্যাক্সিতে। একজন চেনা ওসিকে বললেন, তোমাদের একটা অ্যালবাম আছে না, যারা ছেলে মেয়ে চুরি করে তাদের
ফটো থাকে তাতে? হ্যাঁ আছে, কিন্তু কি ব্যাপার মিস্টার বক্সি? বিশেষ কিছু না, মহাপুরুষদের চেহারাগুলো একবার দেখে রাখবো, কি জানি কখন কার সঙ্গে মোলাকাত হয়ে যায়। অ্যালবাম নিয়ে আসা হলো। গভীর মনোযোগ দিয়ে দেখতে দেখতে পাতা উল্টাতে উল্টাতে পারিজাত বক্সি একটা ফটোর ওপরে ঝুঁকে পড়লেন। সেই কালো মোটা লোকটাকে বার দুয়েক দেখার সৌভাগ্য তাঁর হয়েছে। তলায় নাম দেখলেন ঘনশ্যাম দাস। ইনি এখন কোথায়? ওসি একবার উঁকি দিয়ে দেখে বললেন, ইনি মানে ঘনশ্যাম দাস, ইনি বোধহয় এখন সম্ভবত ভারতের বাইরে। বছর কয়েক আগে ছেলে চুরির ব্যাপারে ধরা পড়ে বছর তিনেক জেল খেটেছিলেন। তবে আমাদের কাছে খবর আছে ইনি এখন হংকং কিংবা সিঙ্গাপুরে। পারিজাত বক্সি আর কিছু বললেন না, অ্যালবাম ফেরত দিয়ে বেরিয়ে এলেন। লোকটার নাম তাহলে ঘনশ্যাম দাস। অবশ্য এসব মহাপুরুষের অনেক নাম থাকে, একবার ধরা পড়লে এক একটা নাম বলে। পারিজাত বক্সির কোনো সন্দেহ নেই এই লোকটাকেই তিনি দেখেছিলেন। অপরাধ করে ধরা না পড়লে পুলিশের নজরে আসে না। কি আশ্চর্য, দিন সাতেক পরেই দেখা হয়ে গেল। রাত্রে ডিনার খেয়ে পারিজাত বক্সি বেরিয়ে আসছেন, হঠাৎ দেখলেন কোণের একটা টেবিলে ঘনশ্যাম দাস, কোটে একটা লাল গোলাপ। ঘনশ্যাম কি তাঁরই খোঁজে এই হোটেলে এসেছে? সন্দেহ করছে পারিজাত বক্সি এখানেই আছেন। পারিজাত বক্সি দুঃসাহসিক কাজ করলেন। সোজা ঘনশ্যামের সামনে গিয়ে বললেন, মাফ করবেন, ঘড়িটা বন্ধ হয়ে গেছে, কটা বেজেছে বলতে পারবেন? পারিজাত বক্সি ইংরেজিতে প্রশ্ন করেছিলেন। 9:10। ধন্যবাদ। ঘনশ্যাম উত্তর দিলেন বাংলায়। পারিজাত বক্সি বেরিয়ে এলেন, নিজের রুমে ফিরলেন না। বেতের একটা চেয়ার পেতে লনের ওপর বসলেন। মিনিট 10 পরেই ঘনশ্যাম বের হল। একলা নয়, সঙ্গে একজন চীনা ভদ্রলোক। পায়ে পায়ে পারিজাত বক্সি এগিয়ে গেলেন। দুজনে সবুজ একটা গাড়িতে উঠে চলে গেল। পারিজাত বক্সি একবার ভাবলেন ট্যাক্সি নিয়ে অনুসরণ করবেন, কিন্তু পরে বুঝতে পারলেন তাতে কোনো ফল হবে না। নতুন করে বিপদের মধ্যে জড়িয়ে পড়তে ইচ্ছে হলো না। এবার ধরা পড়লে ঘনশ্যামের দলের হাতে তার প্রাণ যাবার সম্ভাবনা। তবে এক ব্যাপারে নিঃসন্দেহ হলেন, ঘনশ্যাম তাঁর জন্য হোটেলে আসেনি, নিজের কোনো কাজে এসেছিল। এসব লোকের অনেক রকমের কাজ থাকে। নিজের রুমে ফিরে গিয়ে পারিজাত বক্সি একটা বই নিয়ে বসলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই টের পেলেন বইতে একদম মন নেই। ললিতার কথা মনে হলো। মেয়েটাকে ভিন্ন কোনো প্রদেশে চালান করে দেয়নি তো? অনেক সময় পুলিশ পিছনে লাগলে তাই করে, তবে এক্ষেত্রে তা নাও হতে পারে। বসাকে টাকা আছে, সে খোঁজেরা পেয়েছে, সেজন্যই 10,000 টাকা বাড়িয়ে 20,000 টাকা করেছে। অনেক সময় এরকমও হয়েছে টাকাটা নিয়েছে কিন্তু ছেলে মেয়ে ফেরত দেয়নি। সেসব সাধারণ ছিঁচকে চোরের দল করে, খানদানিরা কথার খেলাপ করে না। বসাক তার সঙ্গে সহযোগিতা করছে না, করলে হয়তো কিছু একটা উপায় বের করা যেত। বই রেখে পারিজাত বক্সি বারান্দায় এসে দাঁড়ালেন। পুরনো বাড়িতে আর কোনো উৎখাত হয়নি, হলে তাঁর ইঞ্জিনিয়ার বন্ধু নিশ্চয়ই জানাতো। তার মানে ঘনশ্যামের লোক বুঝতে পেরেছে তিনি আরও ঠিকানায় নেই। রাস্তার দিকে দেখতে দেখতে পারিজাত বক্সি চমকে উঠলেন। সেই সবুজ গাড়িটা এসে দাঁড়ালো। গাড়ি থেকে চীনা ভদ্রলোক নেমে দাঁড়ালেন। ভিতর থেকে ঘনশ্যাম তার পিঠে হাত রেখে কি যেন বলল। গাড়ি চলে গেল। পারিজাত বক্সি তাড়াতাড়ি রুমের দরজা বন্ধ করে নেমে এলেন। লিফট নিচে আসতেই দেখলেন চীনা ভদ্রলোক লিফটের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। পারিজাত বক্সি লিফট থেকে নামলেন না। চীনা ভদ্রলোক উঠতে বললেন, আপনি কোন তলায় যাবেন? 3 তলা। স্বয়ংক্রিয় লিফটম্যান নেই, নিজেদেরই চালাতে হয়। পারিজাত বক্সি বোতাম টিপলেন। লিফট উপরে উঠল। পারিজাত বক্সি জিজ্ঞাসা করলেন, আপনার কাছে আমার একটু দরকার আছে। দরকার? কি দরকার বলুন। যদি আপনার রুমে যাওয়ার অনুমতি দেন সেখানেই বলবো। চীনা ভদ্রলোক পারিজাত বক্সিকে আপাদমস্তক আর চোখে দেখল, তারপর বলল, আসুন। পারিজাত বক্সির রুম 3 তলায়, তবে সামনের দিকে, নম্বর 23।
চীনা ভদ্রলোকের রুম পিছন দিকে, নম্বর 41। বিশেষ জিনিসপত্র নেই, দুটো ফোমের সুটকেস, গোটা তিনেক হ্যান্ডব্যাগ। পারিজাত বক্সী তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে সারা ঘরটা দেখে নিলেন। এবার আপনি কি বলবেন সেটা বলুন মিস্টার। আমি ঘোষাল, অলোক ঘোষাল। বলুন। আমি একজন ছোটোখাটো ব্যবসায়ী। একটা ট্রেড ডেলিগেশনের সঙ্গে সামনের মাসে চায়না যাওয়ার কথা। এর আগে আমার চায়না যাওয়ার সৌভাগ্য হয়নি, তাই যাওয়ার আগে সে দেশ সম্বন্ধে একটু জানতে চাই। আমি আপনাকে চায়না সম্বন্ধে বলবো কি মিস্টার ঘোষাল, আমি নিজেই সে দেশে কোনোদিন যাইনি। আমার কলকাতায় জন্ম, আজকাল কোচিনে থাকি। চামড়ার ব্যবসা, সেই সূত্রে মাঝে মাঝে এখানে আসতে হয়। হ্যাঁ ভাই, আপনাকে বিরক্ত করার জন্য অত্যন্ত দুঃখিত, আমাকে মাফ করবেন। না না না, আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই মিস্টার ঘোষাল, বরং আমি আপনাকে সাহায্য করতে না পারার জন্য লজ্জিত। এরপর পারিজাত বক্সীর বেরিয়ে আসা ছাড়া আর পথ ছিল না। তিনি বের হয়ে পড়লেন। চীনা ভদ্রলোক দরজা বন্ধ করে দিলেন। এগোতে গিয়েও পারিজাত বক্সী দাঁড়িয়ে পড়লেন। ভিতর থেকে হাসির শব্দ ভেসে এলো। চীনা ভদ্রলোক খুব জোরে হাসছে। হঠাৎ হাসির কি এত কারণ ঘটল? একটু দাঁড়িয়ে থেকে পারিজাত বক্সী নিজের রুমে ফিরে এলেন। চীনা ভদ্রলোকের নামটা জানা হলো না। সে অবশ্য হোটেলের ম্যানেজারের কাছ থেকে জানা যায়, কিন্তু জেনেই বাকি লাভ। হোটেলের খাতায় তিনি যেমন অলোক ঘোষাল, তেমনি লোকটার একটা ছদ্মনাম থাকবেই। হ্যাঁ, আর কি করা যায়? লোকটার অনুপস্থিতিতে পুলিশ সাহায্য নিয়ে তার রুম সার্চ করা যায়। যদি কিছু না পাওয়া যায় তাহলে পারিজাত বক্সীর ছদ্মবেশও খুলে পড়বে। ঘনশ্যামের দল তাঁকে চিনে ফেলবে। যদি আফিম কিংবা নিষিদ্ধ কোনো জিনিসপত্র পাওয়া যায় তাহলেই বা তাঁর কি? এসব পুলিশের কাজ, তার নয়। এসব ধরবার জন্য কেউ তাকে নিয়োগ করেনি। তবু লোকটাকে চোখে চোখে রাখা ভালো। ঘনশ্যামের সঙ্গে তার কিসের এত অন্তরঙ্গতা? পরের দিন সকালে চীনা ভদ্রলোকের সঙ্গে তার আবার দেখা হয়ে গেল। চায়ের কাপ সঙ্গে নিয়ে লোকটা বসে আছে। মনে হলো কারোর জন্য অপেক্ষা করছে। পাশ কাটাতে গিয়ে পারিজাত বক্সী ধরা পড়ে গেলেন। আসুন মিস্টার ঘোষাল, কোথাও বেরোচ্ছেন নাকি? হ্যাঁ, একটু চা খেয়ে একটু বের হবো ভাবছি। এই টেবিলেই বসুন না। অগত্যা পারিজাত বক্সীকে বসতে হলো। সকাল আর বিকেলের চা অনেকেই নিজের নিজের রুমে খায়, সেজন্য ডাইনিং রুমে ভিড় নেই। পারিজাত বক্সীর চা আসতে চীনা ভদ্রলোক জিজ্ঞাসা করল, আপনি কবে নাগাদ চায়না যাবেন? এখনো দিন ঠিক হয়নি, ধরো সামনের মাসের শেষ সপ্তাহে। হ্যাঁ, কাল আপনি চলে যাওয়ার পরই আমার মনে পড়ল, এখানে আমার পরিচিত একজন চীনা ভদ্রলোক আছেন। তিনি বছরে বারতিনেক যান। তার কাছে আপনি ওদের সম্বন্ধে সব জানতে পারবেন। আরে বাবা, তাহলে তো খুব ভালো হয়। সরকারি রাস্তায় দেশটার সব খবর ঠিক পাওয়া যায় না। নিয়মমাফিকভাবে যেটুকু দেখানো প্রয়োজন সেটুকুই দেখাবে। সব ব্যবসায়ীর সঙ্গে আমাদের যোগাযোগ করার সুযোগ হয়তো দেবে না। তা ঠিক। আপনি কত নম্বর রুমে আছেন? 33। ঠিক আছে, ভদ্রলোক এলে আপনার কাছে খবর দেব। চীনা ভদ্রলোক আরও কি বলতে যাচ্ছিল, হঠাৎ গেটের কাছে মোটরের হর্ন বাজতেই তাড়াতাড়ি উঠে পড়ল। চলি মিস্টার ঘোষাল, আমাকে একটু বেরোতে হবে। পারিজাত বক্সী উঁকি দিয়ে দেখলেন গেটের কাছে সেই সবুজ গাড়ি। ভিতরে কেউ নেই, শুধু ড্রাইভার বসে। চীনা ভদ্রলোক উঠতেই গাড়ি ছেড়ে দিল। বসে বসে পারিজাত বক্সী ভাবতে লাগলেন, তিনি যেমন লোকটিকে সন্দেহ করছেন, লোকটিও হয়তো তাঁর সম্বন্ধে সন্দেহ পোষণ করছে। কায়দা করে তার রুমের নম্বরও জেনে নিল। ছদ্মবেশে তাঁকে পারিজাত বক্সী হিসেবে হয়তো চিনতে পারেনি। কিন্তু পুলিশের কোনো চর ভাবা অস্বাভাবিক নয়। চীনা ভদ্রলোক কিছু করার আগে তাঁরই কাজ শুরু করা উচিত। কিন্তু কিভাবে? পারিজাত বক্সী লালবাজারে গিয়ে যে ওসি অ্যালবাম দেখিয়েছিল
তার সঙ্গে দেখা করলেন। বললেন, আপনাদের ঘনশ্যাম দাস কিন্তু এই শহরেই ঘুরে বেড়াচ্ছে। বলেন কি মশাই, তাই নাকি? আমি বার দুয়েক দেখেছি। এ ব্যাপারে কিছু করা যায় না? কিন্তু কি করা যেতে পারে বলুন? আইনের ব্যাপার আপনাকে আর কি বোঝাবো মিস্টার বক্সি। আসলে কেউ কোনো অপরাধ না করা পর্যন্ত আমরা তো তাকে ছুঁতে পারি না। তবে আপনি যদি চান, লোকটাকে আমরা চোখে চোখে রাখতে পারি। একটা রুম যদি সার্চ করার প্রয়োজন হয়, করবেন? সার্চ? অযথা সার্চ করার অসুবিধা আছে, তবে এটা চেষ্টা করে দেখা যেতে পারে। ঠিক আছে, প্রয়োজন হলে জানাবো। পারিজাত বক্সি উঠে পড়লেন। কোনো দিকেই বিশেষ সুবিধা করতে পারছেন না। এর চেয়ে অনেক জটিল কেসের সমাধান করেছেন, কিন্তু এই কেসের আসামি হাতের কাছে এসেও পিছলে বেরিয়ে যাচ্ছে। পরের দিন চায়ের টেবিলে আবার দেখা হয়ে গেল। পারিজাত বক্সি জিজ্ঞাসা করলেন, আজ দুপুরে আপনার কোনো কাজ আছে? কেন বলুন তো? আমার সঙ্গে যদি লাঞ্চ খান খুব খুশি হব। মাফ করবেন মিস্টার ঘোষাল, আজ আমার ফিরতে একটু রাত হয়ে যাবে। লাঞ্চ আর ডিনার দুটোই আমি বাইরে সেরে নেব। ব্যস্ত হচ্ছেন কেন? আমরা দুজনেই তো এখানে আছি এখন। পরে না হয় একদিন আপনার নিমন্ত্রণ গ্রহণ করা যাবে। পারিজাত বক্সি আর কিছু বললেন না। দুপুরবেলা হোটেল নিস্তব্ধ, সবাই যে যার কাজে বেরিয়ে গেছে। হোটেলের পরিচারকও বিশ্রাম নিচ্ছে। পারিজাত বক্সি নিজের রুম থেকে বেরিয়ে এলেন। দুহাতে দস্তানা, খুব সন্তর্পণে এগিয়ে 41 নম্বর ঘরের সামনে দাঁড়ালেন। এদিক ওদিক দেখে পকেট থেকে মাস্টার কি বের করে দরজা খুলে ফেললেন। দরজা ভেজিয়ে দিয়ে ভেতরে ঢুকলেন। ফোমের সুটকেস দুটো খোলা। সাবধানে পারিজাত বক্সি দেখলেন জামা কাপড় ছাড়া আর কিছু নেই। হ্যান্ডব্যাগে কয়েকটা টান করা চামড়া। টেবিলের ওপরে ছোট্ট একটা ডায়েরি, পাতাগুলি খালি, কিছুই লেখা হয়নি। সব কষ্ট বৃথা হলো। পারিজাত বক্সি আবার পাতাগুলো উল্টালেন। একটা পাতায় শুধু একটা কথা লেখা, 15ই এপ্রিল। এ তারিখের তাৎপর্য পারিজাত বক্সি ঠিক বুঝতে পারলেন না। সম্ভবত এই তারিখে চীনা ভদ্রলোকের কোনো ব্যবসার ব্যাপারে দেখা করার কথা। হতাশ মনে পারিজাত বক্সি দরজা বন্ধ করে নিজের রুমে ফিরে এলেন। বিছানার উপরে টান হয়ে শুয়ে ভাবতে লাগলেন, তিনি কি ভুল পথে চলেছেন? চীনা ভদ্রলোক হয়তো প্রকৃতই চামড়ার ব্যবসায়ী। যাকে তিনি ঘনশ্যাম দাস ভাবছেন সে হয়তো অন্য লোক। তবে লোক চেনার ব্যাপারে পারিজাত বক্সির ভুল তো বিশেষ হয় না। হঠাৎ পারিজাত বক্সি বিছানার ওপরে উঠে বসলেন। তারিখটা 15ই এপ্রিল। নিছক একটা যোগাযোগ নাকি গভীর কিছু আছে? বসাকের কাছে যে চিঠি এসেছিল তাতে লেখা ছিল পরের তারিখে চিড়িয়াখানার সাদা বাঘের খাঁচার সামনে টাকাটা রেখে দেবার জন্য। পরের তারিখ মানে 15ই এপ্রিল, ঠিক আর এক সপ্তাহ পরে। পারিজাত বক্সি ঠিক করলেন এবার শেষ চেষ্টা করবেন। বসাক যদি সহযোগিতা না করে তাহলেও। দুদিন পরে আবার সেই চীনা ভদ্রলোকের সঙ্গে দেখা। এবার আর সবুজ গাড়ি নয়, হোটেলের বেয়ারা একটা ট্যাক্সি ডেকে এনেছিল। লোকটি তাতেই উঠছিল ও পারিজাত বক্সি ফিরছিলেন লালবাজার থেকে। তাঁকে দেখে চীনা ভদ্রলোক বললেন, আমি খুব দুঃখিত মিস্টার ঘোষাল, আমার সেই বন্ধুটি এই মুহূর্তে শহরে নেই। কবে যে আসবে তাও জানি না, তাই আপনার কাছে আনতে পারছি না। আপনি আর কি করবেন, আমারই বরাত মতো। দুপুরবেলা চললেন কোথাও? আপনি তো নিজেই ব্যবসায়ী, বুঝতেই পারেন আমাদের সময় অসময় বলে কিচ্ছু নেই। যখনই দরকার দৌড়দৌড়ি করতে হবে। আপনার মতন এমন সৎ বন্ধু লাঞ্চের নিমন্ত্রণ করেছেন, সময়ের অভাবে সেই নিমন্ত্রণ পর্যন্ত রক্ষা করতে পারছি না। আচ্ছা চলি, আবার দেখা হবে ক্ষণ। ট্যাক্সি চলে যাবার পর পারিজাত বক্সি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন।
সৎ বন্ধু কথাটা কি লোকটা ঠাট্টা করে বলল? আসলে চীনাদের মুখ মুখোশের মতো, মুখ দেখে কিছু বোঝবার উপায়নি। পারিজাত বক্সিকে নিশ্চয়ই সন্দেহ করছে না। তার অনুপস্থিতিতে পারিজাত বক্সি যে তার রুম সার্চ করেছে সেটা বোধহয় বুঝতে পারেনি। এত কাঁচা কাজ তিনি করেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পারিজাত বক্সির মনে হলো আরেকটা ট্যাক্সি নিয়ে চীনা ভদ্রলোককে ফলো করলে হয়তো নতুন কিছু জানা যেত। কিন্তু ঝুঁকি নিতে পারিজাত বক্সির সাহস হলো না। 15 এপ্রিলের আগে নতুন কোনো বিপদে জড়িয়ে পড়া সমীচীন না। আজ লালবাজারে এই ব্যাপারটা নিয়ে সুদীর্ঘ আলোচনা হয়েছে। পুলিশ থেকে সব রকম সাহায্য পাবার প্রতিশ্রুতি পেয়েছেন। ললিতার নিখোঁজ হবার ঘটনাটা পুলিশের পক্ষেও একটা কলঙ্ক হয়ে রয়েছে। তার উপরে প্রায় প্রত্যেক সপ্তাহেই শহরে একটা দুটো ছেলে মেয়ে চুরি যাবার রিপোর্ট আসছে। এক বা একাধিক দল কাজ করছে। তাদের ধরতে না পারলে পুলিশেরও শান্তি নেই। 14 এপ্রিল ভোরবেলা পারিজাত বক্সি 41 নম্বর রুমের সামনে এসে দাঁড়ালেন। অনেকক্ষণ বেল টেপার পরেও কোনো সাড়া পেলেন না। সেখান দিয়ে একটা বেয়ার আসছিল। সে থেমে পড়ে বলল, সাহেব কাল রাত্রে হোটেলে ফেরেননি? পারিজাত বক্সি নিজের রুমে ফিরে এলেন। ব্যাপার কি, 15 এপ্রিলের আগের থেকে চীনা ভদ্রলোক হোটেলে ফিরল না? এর সঙ্গে ললিতার ব্যাপারের কি কোনো যোগাযোগ আছে? জোর করে কিছু বলা যাচ্ছে না, সামান্য একটু সন্দেহ। কিন্তু তার উপর নির্ভর করেই পারিজাত বক্সিকে এগোতে হবে। এছাড়া অন্য কোনো পথ নেই। এপ্রিল পারিজাত বক্সি ভোরের দিকে হোটেল থেকে বেরিয়ে পড়লেন। ঠিক দুপুরবেলা। গরমও বেশ পড়েছে। চিড়িয়াখানা প্রায় খালি, এমনকি পাখিগুলো নিঝুম হয়ে বসে রয়েছে। জন্তুরা ক্লান্ত হয়ে ঝিমোচ্ছে। সাদা বাঘের খাঁচার পাশে কামিনী ঝাড়ের পিছনে গোটা তিনেক দেহাতি লোক, 2জন পুরুষ 1জন স্ত্রী লোক। চিড়িয়াখানা ঘুরে পরিশ্রান্ত হয়ে তারা গোল হয়ে বসেছে। সামনে একটা কাগজে ছাতু মাখা, পাশে একটা লোক খেতে খেতে নিজেদের ভিতরে গল্পগুজব করছে। হঠাৎ দেখা গেল বসাক আর রমা এসে দাঁড়ালো। বসাকের কাঁধে কাপড়ের ঝোলা। বসাক কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখল। কামিনী ঝাড়ের জন্য দেহাতিদের দেখা গেল না। বসাক ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে আবার চারিদিক দেখল। তারপর ব্যাগ থেকে একটা খাঁকি রঙের প্যাকেট বের করে সাদা বাঘের খাঁচার সামনে একটা গাছের গোড়ায় রেখে দিয়ে রমাকে সঙ্গে নিয়ে হনহন করে বেরিয়ে গেল। মিনিট 10-15, তার বেশি নয়। বাঁদিক থেকে একটি লোক এসে দাঁড়ালো। পরনে ওই গরমেও লম্বা কোট, পাজামা, মাথায় মুসলমানি টুপি, কাঁচা পাকা দাড়ি। লোকটা মুখ তুলে চারপাশ দেখল। তারপর পকেট থেকে খাতা পেন্সিল বের করে খাঁচার কাছে এগিয়ে গিয়ে কী সব লিখল। লেখা শেষ হতে লোকটা ঘাসের উপরে বসল, বসাকে রেখে যাওয়া প্যাকেটটা ঘেঁষে। দেহাতিরা উঠে পড়ল। গেট পার হয়ে রাস্তায় এসে একটা ট্যাক্সির মধ্যে ঢুকল। তারপর অপেক্ষা। নিজেদের মধ্যে কথা বলতে লাগলো বটে, কিন্তু চোখ রাখল গেটের দিকে। প্রায় আধ ঘন্টা পর মুসলমান ভদ্রলোকটি বের হলো। রাস্তার পাশে একটা স্কুটার দাঁড় করানো ছিল। সেটার উপর বসে স্টার্ট দিল। স্কুটার চলার সঙ্গে সঙ্গে মোটরও চলা শুরু করলো, তবে বেশ একটু ব্যবধান রেখে। স্কুটার খিদিরপুরের দিকে বাঁক নিল। মোটরও। বিরাট টিনের বস্তি। এখানে ওদের দল দল মুরগি চড়ছে। ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছে। স্কুটার বস্তির মধ্যে ঢুকে গেল। মোটরটা অল্প দূরে থামল। একজন দেহাতি মোটর থেকে নেমে দাঁড়াতেই মোটর তীর বেগে ছুটে বেরিয়ে গেল। স্কুটারটা উঠোনে রেখে লোকটা দরজার শিকল ধরে নাড়ল। ভিতর থেকে গম্ভীর গলায় আওয়াজ হলো, খোলা আছে, চলে এসো। মুসলমান ভদ্রলোকটি ভিতরে ঢুকে গেল। ততক্ষণে দেহাতি লোকটা বস্তির পিছনে এসে দাঁড়িয়েছে। কোথাও একটা জানলা নেই। টিনের ফাঁক আছে 2-1 জায়গায়। দেহাতি সেই ফাঁকে চোখ রাখল। প্রথমে কিছু দেখতে পেল না। তারপর একটু একটু করে চোখ অন্ধকারে অভ্যস্ত হয়ে গেল। ঘরের মধ্যে টেবিলের উপরে একটা টর্চ আড়াআড়িভাবে রাখা। তারই ক্ষীণ আলোয় দেখা গেল 2জন লোক খাটিয়ার উপরে বসে নোটের তাঁড়া গুনছে। দেহাতি আস্তে আস্তে সামনের দিকে এসে দাঁড়ালো। রাস্তার দিকে দেখল।
রাস্তার উপরে একটা মোটর, তার পিছনে একটা স্টেশন ওয়াগন। স্টেশন ওয়াগন থেকে 15 বন্দুক হাতে পুলিশ নামল। বস্তির অন্য লোকেরা ভিড় করে এসে দাঁড়ালো। পুলিশ ঘিরে ফেলল বস্তি। দরজার সামনে দাঁড়ালো দেহাতি। তার ছদ্মবেশ খুলে ফেলতেই পারিজাত বক্সিকে চেনা গেল। তিনি দরজায় ধাক্কা দিতে দিতে বললেন, দরজা খোলো, না হলে আমরা দরজা ভেঙে ঢুকবো। কোনো শব্দ নেই, সব চুপচাপ। হঠাৎ রিভলভারের আওয়াজ, পিছনের দিকে চেঁচামেচি। পারিজাত বক্সি পিছনের দিকে ছুটে গেলেন। পিছনের দিকে কয়েকটা টিন আলগা। সেই টিন খুলে ভিতরের দুটো লোক বেরিয়ে পড়েছিল। দুজন পুলিশ তাদের জাপটে ধরতে যেতেই একজন রিভলভার থেকে গুলি চালিয়েছে। তাতে একটা পুলিশ ঘায়েল। পুলিশটা হাত চেপে বসে পড়তেই অন্য পুলিশ ঝাঁপিয়ে পড়ে দুজনকে ধরে ফেলেছিল। পারিজাত বক্সি যখন গিয়ে দাঁড়ালেন তখন দুজন আক্রোশে ফুঁসছে। পারিজাত বক্সিকে দেখেই কালো মোটা লোকটা গর্জন করে উঠল, এই টিকটিকি, তোকে আমরা ছাড়ব না, খতম করবই। একজন নিরীহ লোকের পিছনে লেগেছিস তুই, হ্যাঁ? পারিজাত বক্সি কোনো উত্তর দিলেন না। ওসিকে সঙ্গে নিয়ে টিনের ফাঁক দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লেন। এখন বেশ আলো হয়েছে। কোণের দিকে কতগুলো কাঠের টুকরো, সেগুলো সরাতেই নোটের বান্ডেল পাওয়া গেল। কিন্তু ললিতা কই? যার জন্য এত কাণ্ড তাকে কোথায় সরিয়ে রাখল? পারিজাত বক্সির ধারণা ছিল এই ঘরের মধ্যেই কোথাও ললিতাকে রেখে দেওয়া হয়েছে। ললিতাকে আবার কোথায় রাখলো? পারিজাত বক্সির নির্দেশে পুলিশ সারাটা বস্তি ঘিরে ফেলল। কাউকে বাইরে যেতে দিল না। সব জায়গা তন্ন তন্ন করে সার্চ করতে হবে। বাইরেটা অনুসন্ধান করা হলো, কিন্তু ভিতরে ঢুকতে যেতেই লোকেরা বাধা দিল। বলল, না, ভিতরে জেনানারা থাকে, সেখানে আমরা আপনাদের যেতে দেব না। ঠিক আছে, আমাদের সঙ্গে মেয়ে পুলিশ আছে, তারাই ভিতরে সার্চ করবে। গাড়ি থেকে গোটা কয়েক মেয়ে পুলিশ নামল। তার মধ্যে দেহাতি মেয়ে ছেলে ছিল। সব বস্তিটা খোঁজা হলো। ছোট ছোট মেয়েদের জড়ো করে দেখা হলো। ললিতা নেই। একেবারে কোনার দিকে একটা টিনের চালা। মেয়ে পুলিশ সেদিকে যেতেই একটা পুরুষ বাধা দিল। ওখানে কোনো লোক থাকে না, ওটা গুদাম, খালি ড্রাম রাখা হয়। পারিজাত বক্সির কি মনে হলো, বললেন, হ্যাঁ, ওখানেও দেখব। মেয়ে পুলিশ ভিতরে ঢুকে গেল। একটু পরেই তাদের চিৎকার শোনা গেল। পারিজাত বক্সি ওদিকে গিয়ে দৌড়ে ভিতরে ঢুকলেন। বিরাট আকারের সব ড্রাম, মাঝখান দিয়ে সরু জায়গা। চিৎকারটা পিছন থেকে আসছে। একেবারে কোণের দিকে একটা খাটিয়া, তার উপর একটি মেয়ে, মুখ বাঁধা, হাত পাও বাঁধা, ন্যাড়া মাথা, রোগা চেহারা। একটি মেয়ে পুলিশ তাকে কোলে করে বাইরে নিয়ে এলো। বস্তির সেই পুরুষটি বলল, ও আমার মেয়ে, আমার মেয়ে, আমি না। মেয়ের মুখ হাত পা অমন করে বেঁধেছেন কেন? ও বড় বদমাস মেয়ে, ছুটে বাজারে চলে যায়, তাই বেঁধে রেখেছি। পারিজাত বক্সি মেয়েটির মুখ হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বললেন, তোমার নাম কি বলো তো মা? কোনো ভয় নেই। আমি লালি, ভালো নাম ললিতা। পুরুষটি পায়ে পায়ে সরে পড়ার চেষ্টা করছিল। পারিজাত বক্সির ইঙ্গিতে দুজন পুলিশ জাপটে ধরে তার হাতে হাত করা বসিয়ে দিল। কথা হলো থানায় এসে। কি আমায় চিনতে পারছেন? আমি রুম নাম্বার 33, অলোক ঘোষাল। আপনার ছদ্মবেশটাও কিন্তু নিখুঁত হয়েছিল, শুধু একটা ভুল, সামনের সোনা দিয়ে বাঁধানো দাঁতটা ঢাকতে পারেননি। লোকটা মাথা তুলে রক্তচক্ষু মেলে পারিজাত বক্সির দিকে দেখেই মাথা নামালো। তারপরে, ঘনশ্যামবাবু, আমার পিস্তলটা আপনার কাছে আছে তো? ওটা ফেরত দেবেন। কালো মোটা লোকটা চুপচাপ বাইরের দিকে চেয়ে রইল। মেয়েকে ফিরে পেয়ে বসাকরা আনন্দে আত্মহারা। পারিজাত বক্সি দুটো হাত ধরে বলল, আপনার ঋণ জীবনে শোধ করতে পারবো না। কত অন্যায় কথা আপনাকে বলেছি, মাফ করবেন আমাকে। আপনার টাকাটা এখনই ফেরত দেওয়া হবে না, কেস শেষ হলে আপনাকে দিয়ে দেওয়া হবে। আর একটা কথা, লালিকে নিয়ে মাসখানেকের জন্য কোনো স্বাস্থ্যকর জায়গায় চলে যান। আচ্ছা, আসি, নমস্কার।